কোকের জন্য এটা একদমই নতুন না। কোক এই চ্যালেঞ্জ ওয়ার্ল্ডের আরো অনেক পার্টে আগে ফেস করেছে। মক্কা কোলা একটা ড্রিঙ্ক ছিল, ওদেরও ওয়ান অফ দ্য পারপাসেস ছিল হচ্ছে ফিলিস্তিনিদেরকে সাহায্য করা। ওই সময় কোক বয়কটের একটা ব্যাপার ছিল। দেন কিবলা কোলা আর একটা প্রোডাক্ট ছিল, সেটা ওই সময় সেম কাজ হয়েছে। বাংলাদেশে সাকসেসফুলি এই কারণে বলছি যে এটাকে এস্টাবলিশ করতে পেরেছে মজো। কোকের মতো যারা জায়ান্ট এবং যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল ব্র্যান্ড, তারা এই জিনিসটা আগে ফেস করেছে, মানে তাদের এক্সপেরিয়েন্স আছে, আছে। এখন দেখার ব্যাপার তারা ভবিষ্যতে কি করে। এখন একটা ব্র্যান্ড লিডার সে ডেফিনেটলি কি চাবে, তার পজিশনকে স্ট্রং রাখতে চাবে। কিন্তু স্যার এরকমটা খুব একটা দেখি না যে এক এমএনসি আরেক এমএনসির বিরুদ্ধে এটা করছে। কোক করছে থামস আপকে, কোক করছে মোজোকে, দুইটা কিন্তু লোকাল। ইউনিলিভার করছে অ্যারোমেটিককে লোকাল। দেখেন আমার কেস এক্সাম্পলগুলো সব লোকাল, এমএনসি ভার্সেস লোকাল। এমএনসি ভার্সেস এমএনসি কিন্তু না, ইটস নট লাইক দ্যাট। কোক সুযোগ পেলে সবার আগে পেপসির সাথেই করবে, সে কি করে না এই পেপসির সাথে? যদি কোলা ওয়ার দেখেন, এই দুজনের তো লড়াই ছিল সবসময়। হ্যাঁ, বাংলাদেশে খুব একটা দেখা যায় না বিয়ের মধ্যে পেপসি আর কোকা-কোলার মধ্যে ব্র্যান্ড ফাইটটা খুব একটা দেখি না। বাংলাদেশে কনটেক্সটে একটা সার্টেন সময়ের পরে পেপসি আসলে কখনো থ্রেট হতে পারেনি কোকের জন্য, যে থ্রেটটা আসলে মজো হয়ে গেছে। এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে মার্কেটিংটা, তো যেটা বললাম, কাস্টমার অথবা কনজিউমার বেস কি, সে কিভাবে ভাবে, তার কালচার কি, তার চিন্তা কি। ব্র্যান্ড তো আসলে মানুষের মনে থাকে, তো এই ব্র্যান্ডটাকে মানুষের মনে কি যাচ্ছে ওখানেই তো জায়গাটা করতে হবে। আমি কি রাইট আর রং ভাবি, অনেক ক্ষেত্রে এটা ঠিক না, বাট কিছু ক্ষেত্রে হয়তো আবার এটা মানা উচিত। যে আমাদেরকে যদি একজন রিটেইলার, শুধু ঢাকা শহরে যে পরিমাণ রিটেইলার আছে, আমার ধারণা বিশ্বের অনেক উন্নত দেশেও, ছোট যদি দেশ হয়, এই পরিমাণ রিটেইলার নেই। এবং ওদের যদি রিটেইলার থাকে, ওই রিটেইলার এনলিস্টেড। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি প্রলয় হাসান। তো আজকের টপ 1% পডকাস্টের আরেকটি নতুন এপিসোডে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এবারে আমাদের আজকের অতিথি হিসেবে আছেন উজ্জ্বল ইয়ামান চৌধুরী। তো উনি হচ্ছেন আমার ডিরেক্ট টিচার, আমার ইউনিভার্সিটির প্রফেসর, যার ডিরেক্টলি আমি ক্লাস করেছি এবং যিনি আমার মার্কেটিং এর হাতেখড়ি দিয়েছিলেন। তো এবং স্যার আমার মেন্টর। আজকে স্যারকে আমি আসলে অনেকদিন ধরেই স্যারকে রিকোয়েস্ট করছিলাম যে আমার পডকাস্টে এসে তার সাথে কিছু আলাপচারিতা করব। তো স্যার সময় পাচ্ছিলেন, তো আজকে সময় করে স্যার এসেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো মূলত, যেহেতু স্যারের কাছ থেকে আমি মার্কেটিং শিখেছি, আমার মার্কেটিং এ যে কেস স্টাডি গুলো রয়েছে, যেই কেস স্টাডি গুলো অনেক জনপ্রিয়তা এবং পাঠকপ্রিয়তা পেয়েছিল, তো সেগুলোর পিছনে স্যারের সরাসরি অবদান রয়েছে, কারণ এগুলো আমি স্যারের কাছ থেকে স্যারের ক্লাসে শিখেছিলাম। আজকে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো যে এই মার্কেটিং এর লোকাল কেস স্টাডি গুলো আমাদের এডুকেশন সিস্টেমে কতটা গুরুত্বপূর্ণ এবং এগুলো কেমন ইম্প্যাক্ট ফেলে একটা টিচারের ডেলিভারি ইন দ্য ক্লাসরুম, এটা তার লার্নিং প্রসেসে, স্টুডেন্টের লার্নিং প্রসেসে কতটুকু ইম্প্যাক্ট ফেলে এবং কতটুকু জরুরি, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আরো অন্যান্য আরো অনেক প্রাসঙ্গিক আনুষঙ্গিক কথাবার্তা, বিষয়বস্তু চলে আসবে। তো আশা করি আজকের পর্বটি আপনারা ভীষণ উপভোগ করবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মতো স্টুডেন্ট বা আপনার মতো মানুষ যখন বলে যে আমি আপনার মেন্টর, আই ডোন্ট নো যে আমি এটা ডিজার্ভ করি কিনা, বাট অনেক ইন্সপায়ারিং এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাকে এখানে ডাকার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ অ্যাজ ওয়েল। আপনি কষ্ট করে এসেছেন, সেই মোহাম্মদপুর থেকে উত্তরে চলে এসেছেন সময় করে, এবং আপনি সময় করে আমাদের পডকাস্টে এসেছেন, আমার অডিয়েন্সের সামনে বসেছেন। আমরা একটা লম্বা আলাপচারিতা করবো ইনশাআল্লাহ। সো আপনি সময় করে আপনার ব্যস্ত স্কেডিউল থেকে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। তো স্যার, প্রথমেই আমি দেখেছি যে বাংলাদেশে, যেটা আমার জানা ছিল না, আমি যখন আপনার ক্লাস করতাম স্যার ওই সময়টাতে 2017-18 সালের দিকে, তো আমি লোকাল মার্কেটিং বা বিজনেস কেস স্টাডি গুলো যখন, এবং আপনার হয়তো মনে আছে আমি রেকর্ড করতাম আপনার ক্লাসগুলো, রেকর্ড করতাম, কিন্তু এটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য না, আমি রেকর্ড করতাম যাতে করে পরীক্ষায় ভালো করতে পারি, আপনার ক্লাসগুলো নিয়ে যখন আপনি প্রশ্ন করবেন পরীক্ষায় আমি যেন বেটার অ্যান্সার দিতে পারি, এই কারণে। তো আলহামদুলিল্লাহ আমি ক্লাসের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট সিজিপিএ পাইতাম স্যার, আলহামদুলিল্লাহ। তো আমার এই এফোর্টটা বেশ কাজে দিয়েছে। তো পরবর্তীতে আমার নিজের শেখার তাগিদে আমি এটা নিয়ে আরো পড়াশোনা করতাম। আপনি মানে ক্লাসে যা বলতেন এটা তো আপনি জানেন অলরেডি, আমি বলেছিলাম আপনাকে, আমি বাসায় এসে আমি আরো এটা নিয়ে পড়াশোনা করতাম, অনলাইনে অফলাইনে। তো পরে এই ব্যাপারগুলো আমার কাছে মনে হলো খুবই ইন্টারেস্টিং। তো সেই তাড়নায়, যেহেতু আমি একজন লেখক এবং আমার প্রাইমারি লেখালেখি চ্যানেল হচ্ছে ফেসবুক, তো ফেসবুকে লেখালেখি শুরু করলাম ছোট ছোট করে, এবং আমি দেখলাম যে মানে পিপল রিয়েলি লাভড ইট। মানুষজন এত বেশি পছন্দ করা শুরু করলো ওই সময়টা, বিশেষ করে করোনার সময় 2020 সালে। ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে বিজনেস কেস স্টাডি গুলো দিতাম, আপনি ক্লাসে যা পড়াতেন প্লাস আমার নিজের স্টাডি সবকিছু মিলাই আমি একটা লেখা দাঁড় করাতাম। সেগুলো ব্র্যান্ড প্র্যাকটিশনার্স থেকে তুমুল পাঠক পেয়ে পেত। মানুষজন প্রচুর শেয়ার, লাইক, মানুষজন কমেন্ট করতো, ইনবক্সে কমেন্ট করতো যে ভাই এরকম লেখা আরো চাই। এবং তারপর আমি বই বের করলাম নন মার্কেটারদের জন্য মার্কেটিং। এই বইটার মোর দেন হাফ এটার অবদান স্যার আপনার।
তো আমি বইয়ের ভূমিকাতেও আমি আপনার কৃতজ্ঞতা স্বীকার করেছি, এবং এই বইটা আমার লাইফের সবচাইতে বেস্ট সেলিং বই। এখন পর্যন্ত 5,000 কপির উপরে সেল হয়েছে এটা। তো এতে বোঝা যায় যে মার্কেটিং এর কেস স্টাডি বাংলাদেশের মানুষ কতটা ভীষণ পছন্দ করে। এই ব্যাপারগুলো আপনার কাছে জানতে চাইবো যে আপনি যে এগুলো ক্লাসে বলতেন, সো আপনার যে নিজস্ব পড়াশোনা স্টাডি, সেটার একটা ব্যাকগ্রাউন্ড আমি জানতে চাইবো। তারপর আমি জানতে চাইবো যে আপনি কতটুকু গুরুত্বপূর্ণ মনে করেন যে এটা একজন স্টুডেন্ট কতটা শেখা জরুরি, এবং বা একটা ফ্যাকাল্টি বা একটা একাডেমিয়া, যেহেতু আপনি একাডেমিয়াতে বিলং করেন, তো একটা একাডেমিয়ার বা একজন শিক্ষকের ডেলিভারিটা কতটা ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের লার্নিং এর ক্ষেত্রে। এই বিষয়গুলো নিয়ে স্যার আমি আপনাকে একটু জানতে চাচ্ছি। এটা ইনফ্যাক্ট সব থেকে ইম্পর্টেন্ট। আমি যেটা জানি সেটা, আমার কাজটা কি অ্যাজ এ টিচার, ফার্স্ট কাজ হচ্ছে যে হ্যাঁ, আমার সামনে যে স্টুডেন্টসরা আছে তাদেরকে বোঝানো, তাদেরকে ইন্টারেস্টেড করে তোলা। সো তাদের সাথে এই এঙ্গেজমেন্ট হচ্ছে সব থেকে জরুরি। এখন এই এঙ্গেজমেন্টের জন্যে যে আপনি যে ফার্স্ট কোয়েশ্চেনটা করলেন যে লোকাল কেস স্টাডিটা কেন নিয়ে আসলাম, সো আমরা কি দেখলাম, আমি যখন পড়াশোনা করেছি, একদম ট্রু টু সে, আমার আন্ডার গ্র্যাডের সময় আমি ক্লাসই করতাম না। একাডেমিক ব্যাকগ্রাউন্ডে যদি একটু বলতেন। আচ্ছা, আমি আমার বিবিএ আর এমবিএ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে, বিজনেস ফ্যাকাল্টি থেকে। তার আগে পড়েছি নটরডেম কলেজে, তার আগে পড়েছি মোহাম্মদপুর বয়েজ হাই স্কুলে, তার আগে পড়েছি ট্যালেন্টস প্রি ক্যাডেট নামে একটা কিন্ডারগার্টেন স্কুলে। আমার হোল থ্রু মানে পুরো ঢাকাতেই আপনার পড়াশোনাটাই আমার ঢাকা বেস। সো যেখানে ছিলাম, সো যেটা হতো মার্কেটিং খুব ইন্টারেস্টিং, কিন্তু আমাদের টিচাররা খুবই ভালো ছিলেন এবং ওনারা সবাই মোরাললেস ভালো রিসার্চার। ঢাকা ইউনিভার্সিটি বিবিএ এমবিএ ফ্যাকাল্টি তো অনেক অনেক জনপ্রিয়। সো যেটা হতো যে তখন বই পড়তে গেলেও যেটা দেখতাম বা ওভারঅল যেটা ফিল করতাম, কানেক্ট করতে কষ্ট হতো। বিকজ ম্যাক্সিমাম বইগুলো ঠিক আমাদের কালচার, আমাদের সারাউন্ডিং নিয়ে লেখা না। যে কেস স্টাডিগুলো ছিল সেগুলো অনেকগুলো নামই হয়তো আমরা জানতাম না। সো তখন হয়তো পড়ে এগুলো বুঝতে হতো। আর ইন্টারনেট তো আর এতও ছিল না যে সার্চ করবো আর পেয়ে যাব। ছিল, বাট তখনও খুঁজে বের করা অনেক কঠিন ব্যাপার। ইন্টারনেটটা সবার কাছে অ্যাক্সেসিবল ছিল না খুব ইজি ওয়েতে। এটা ছিল ফার্স্ট থিং, যেটা ক্লাসে আসার সময় যেটা আমার মনে হলো যে আমি আসলে কি করতে পারি, আমি কিভাবে ডেভেলপ করতে পারি। এটার থেকে আমার মনে হয় ফাইন, সেই বাইরের ব্র্যান্ডগুলোতে না গিয়ে লোকাল ব্র্যান্ডগুলো খুঁজি যেগুলো আমার স্টুডেন্টসরা চিনে, আমি মোর রিলেট করতে পারে। আমি যখন ক্লাসে গিয়ে যদি বলি যে ফাইন স্টারবাকস নামটা শুনলে আমার ধারণা এখন সবাই জানে, মানে ইন্টারনেটের কারণে এটা খুব একটা ফেমাস ব্র্যান্ড, সবাই জানে, ইজি নেই। বাট আমাদের সময় কিন্তু ছিল না। স্টারবাকসের নাম আমি বলবো আর ক্লাসে সবাই তাকাবে, হয়তো অনেকে আমার কথাটা শুনবেই না। সো ওইটা না বলে যদি আমি লোকাল কোনো ব্র্যান্ড বলি, আমি যদি বলি বাটা, আমি যদি বলি অ্যাপেক্স, আমি যদি ক্লাসটা শুরু করি, আচ্ছা তুমি আজকে যে জুতাটা পরে আসছো বা যেটা স্যান্ডেলটা পরে আসছো এটা কোন ব্র্যান্ডের, এটা তার সাথে আমার একটা কানেকশন ক্রিয়েট করতে হেল্প করে। সেকেন্ড, যদি আমি তাকে কোশ্চেন, এটা কেন কিনছো তুমি, এটা কেনার রিজন কি, এটা তোমার পড়তে অনেক আরাম লাগে, নাকি কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখে মনে হয় জুতাটা সুন্দর কিনে ফেলি, নাকি এটা প্রাইস তোমার কাছে মনে হয়েছে অ্যাট্রাকটিভ, এটা রিজনটা কি। সো এই কানেকশনটা বিল্ড করাটা ছিল আমার ফার্স্ট কাজ। এবং আমি যদি তখনই তাকে জিজ্ঞেস করি তুমি কি স্টারবাকসে কফি খেয়েছো, ও যে কফিটা সে কখনো টেস্ট করে নাই বা ওই জিনিসটা সে কখনো নিজের লাইফে ইউজ করে নাই, এটা নিয়ে কি বলবে, রাইট, আপনি কোনো অ্যানসার দিতে পারবেন না। সো এইটা হচ্ছে ফার্স্ট রিজন যে লোকাল কেসের প্রতি আমি কেন আসলাম। আর যখন আমি আসলে বোঝা শুরু করলাম ফাইন, আমার স্টুডেন্টস বা আমরা যেগুলো চিনি ওইখান থেকে যখন আমরা কোনো গল্প বলি এবং গল্পটা যদি আমার স্টুডেন্টসের লাইফের থেকে আসে, ও যেসব জিনিস যেসব ব্র্যান্ড ইউজ করে ওখান থেকে আসে, এটা আসলে আরো অনেক বেশি রিলেটেবল, সেটা ইন্টারেস্ট ফিল করে। একদম যেই ছেলেটা পড়তে চায় না তারও মনে হয় যে একটু শুনি তো। এবং আমার লাইফে তো 13-14 বছর টিচিং এ আমি দেখলাম ইট ওয়ার্কস, এটা কাজ করে। রাইট রাইট, হ্যাঁ, এটা তো স্যার। সো আমি ফার্স্টে গল্পটাতে আসি, দেন আমি আরেকটু ইনসাইটে যাই, দেন আমি বইয়ে আসি যে ফাইন তুমি যে স্যান্ডেলটা পরলে এটা ডিজাইনটা তোমার কাছে ভালো লাগছে, সো এটা ডিজাইনটা কিভাবে ডেভেলপ করছে তুমি কি জানো, এটা কোথায় ডেভেলপ হয়েছে তুমি কি জানো। তখন সে আরো বেশি আগ্রহী হয়, তখন এই জিনিসগুলো তাকে অনেক বেশি আসলে ইন্সপায়ার করে, যারা একটু জানি। আর স্পেশালি আমার ক্ষেত্রে কাজ করছে স্যার, আর এটা আপনার ক্ষেত্রে কাজ করছে। আর আমি এটা খুব এনজয় করি যে আমার স্টুডেন্টসরা স্পেশালি যখন আমাকে কোয়েশ্চেন করে, আমি সবসময় ইন্টারঅ্যাক্টিভ সেশন পছন্দ করি। সামহাও আমাদের দেশে একটা এরকম ট্রেন্ড ছিল, এখন ডেফিনেটলি এগুলো নাই, যে ওভারঅল টিচাররা যখন কথা বলেন, বা সব টিচারের কথা বলবো না, বা আমি কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, যার যার ব্যক্তিগত স্টাইল এটা, যে তখন
কেউ প্রশ্ন করলে হয়তো একটু বিরক্ত হয়। হ্যাঁ, এটা হতে পারে, এটা মানে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট স্টাইল থাকবে, বাট আমি প্রশ্ন করলে খুশি হই। হ্যাঁ, আমি যে সব পারি সেটা না। আমি ক্লাসে অনেক প্রশ্ন করতাম, আপনি খুব ঠান্ডা মাথা সুন্দর করে উত্তর দিতেন, কখনোই মনে হয় না যে আপনি বিরক্ত হয়েছেন, বিন্দুমাত্র না। এখানে সবগুলো অ্যান্সার যে আমি জানতাম সেটা না, আমার যেটা খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে ফাইন, এটা তো আমি জানি না, খুঁজি তো এই জিনিসটা, তখন বলতেন আমাকে জেনে জানাবো প্রলয়। হ্যাঁ, আমি তখন এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হতো। আর ইন্টারেক্টিভ সেশন যদি না হয়, কেউ যদি কোনো জায়গায় সে পার্টিসিপেট করতে না পারে, তাহলে নর্মালি হিউম্যান সাইকোলজিতে যেটা আমরা জানি ধরে রাখাটা খুবই টাফ থাকে। রাইট, হ্যাঁ, সেটাই। সো আমি এই কারণে ক্লাসে সবসময় চেষ্টা করতাম যে যারা ক্লাসে আসবে, আমার ফার্স্ট কাজ এজ এ টিচার কি, আমার ফার্স্ট কাজ এজ এ টিচার হচ্ছে স্টুডেন্টসরা যেন ক্লাসে আসে সেটা এনশিওর করা, এবং তার ভালো না লাগলে তো সে আসবে না, এবং তার তখনই ভালো লাগে যখন গল্পগুলো তার সাথে রিলেট করা যায়, সে নিজে সে ফিল করে ফাইন, আরে তো আমি জানি, এটা তো আমি বুঝি, এই জিনিসটা তাকে ইন্টারেস্টেড করে। আর সে যদি একদমই বুঝতে না পারে, আর স্পেশালি মার্কেটিং এর মতো ক্লাসে, হ্যাঁ, তখন কিন্তু সে তার কিন্তু ভালো লাগবে না, সে চিন্তা করবে আমি ক্লাসে গিয়ে কি বলবো, কি বুঝতেছি না, যেটা খুব কমন। পড়াশোনা কিন্তু কখনোই খুব অধিকাংশের কাছে মজার জিনিস না, ইটস আ কাইন্ড অফ ইনভেস্টমেন্ট যেটা মানুষ করে লাইফের জন্য, ফিউচারের জন্য, করতে চায় না, কাজটা করতে চায় না। সবাই এটা করে যে আমি ইনভেস্ট করছি, পয়সা দিয়ে পড়ছি, সবকিছু করছি, কিন্তু এন্ড অফ দ্য ডে আমি কেন দিচ্ছি পয়সা, আমি একটা সার্টিফিকেট পাবো, সার্টিফিকেটটা কখন পাবো, যখন আমার কিছু সার্টেন স্কিল থাকবে, কিছু নলেজ থাকবে, তো এই জায়গাটা সে নিতে চায় না, এবং আমিও চাই নাই, আমার সময় আমি চাই নাই। সো আমি শিখছি হচ্ছে আমার পেইন পয়েন্ট থেকে, যে আমি যে কাজটা করি নাই, আমি যেটা চাই নাই, সেটা আমি বুঝতাম যে আসলে প্রবলেমটা কোথায় হয়, কজ আমি নিজে কখনো মনোযোগী ছাত্র ছিলাম না খুব ক্লাসে। হ্যাঁ, এই জিনিসটা আসলে তখন আমাকে সব থেকে বেশি ভাবাতো, বা আমাকে মানে চিন্তা করাতো, ফাইন, আমি কেন করি না, আমি কেন ক্লাসে থাকতে পছন্দ করি না। এখান থেকে আমার ফার্স্ট যে জিনিসটা মাথায় আসলো, ফাইন, আমাদেরকে আসলে একটা স্টোরি টেলিং এর মধ্যে দিয়ে যেতে হবে। আর স্টোরি টেলিং খুবই কমন, মানে জনপ্রিয় একটা শব্দ এখন, আর এটা এমন করতে হবে যেন স্টোরিটা সবাইকে ছুঁয়ে যায় বা ম্যাক্সিমামকে ছুঁয়ে যায়, তাহলে এটা ইজি, তাহলে এটা খুব সহজ একটা ক্লাস খুব ভালো মতো নেওয়াটা। রাইট, ডেফিনেটলি, থ্যাংক ইউ স্যার। মার্কেটিং এর কেস স্টাডিগুলো কেন দরকার স্যার? কেস স্টাডিগুলো কেন পড়ানো হয় মার্কেটিং এর ইউনিভার্সিটিতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড? কেন এর উপরে এত এমফাসাইজ করা হয়? মার্কেটিং এর ক্ষেত্রে স্পেশালি, সমস্ত ডিসিপ্লিন না, কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে যেটা জরুরি সেটা হচ্ছে কেস স্টাডিজ গুলো দেখে আমরা একটা ধারণা করতে পারি ফার্স্ট অফ অল, হ্যাঁ, যে কখন কোথায় কি হয়েছে, বাট কি করলে কাস্টমার কিভাবে রেসপন্ড করে, অথবা পার্টনার কিভাবে রেসপন্ড করে। আর এই জিনিসগুলো যেটা করে, আমরা ডেফিনেটলি যখন শিখছি যে একটা সার্টেন জিনিস আমি শিখছি, আমি একটা জিনিস পড়লাম যে সার্ভিস রিকভারি খুব ইম্পর্টেন্ট, সার্ভিস রিকভারি এই কারণে করতে হয়, তো ওই সময় কেস স্টাডিগুলো কিন্তু এক্সাম্পল হিসেবে কাজ করে। এই দেখো, তখন আমরা বলতে পারি ফাইন, এই কেসগুলো বা এই সিনগুলো হয়েছিল, বা এই ইনসিডেন্ট গুলো হয়েছিল, এবং ওই স্পেসিফিক ব্র্যান্ড বা ওই কোম্পানির সেটা এভাবে ট্যাকেল করেছে। হ্যাঁ, সো এই জিনিসগুলো খুব জরুরি ক্লাসরুমে শেখানোর জন্য। আর পরবর্তীতে প্র্যাকটিক্যাল লাইফে, অথবা আপনার যদি আমরা বলি প্রফেশনাল লাইফে, ওইটার সাথে তো ডেফিনেটলি আপনার এক্সপেরিয়েন্স পাশাপাশি অন্য কিছু নিয়ে ব্লেন্ড করে, অথবা নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া আসতে পারে, বাট ইনিশিয়ালি কেস স্টাডির দরকার হচ্ছে এক্সাম্পল গুলো দেওয়ার জন্য। রাইট স্যার, ব্যাপারটা কি স্যার এইভাবে আমরা ডিকোড করতে পারি যে আসলে মার্কেটিং এর কোনো মানে মোটা দাগে কোনো সিলভার বুলেট ফর্মুলা নাই, যার ফলে রিয়েল লাইফ ইউজ কেস সিনারিও দিয়ে বোঝানো হয়, আচ্ছা তুমি যদি তোমার কেপিআই যদি এইটা হয় তুমি এইটা করতে পারো, যদি তোমার সেল হয় তাহলে দেখো সেলের এরকম একটা ঘটনা আছে, সে এইভাবে এটা এক্সিকিউট করছিল। ব্যাপারটা কি এরকম তাইলে স্যার? হ্যাঁ, মার্কেটিং এ অ্যাকাউন্টিং এর মতো অ্যাকাউন্টিং এর কিছু প্রিন্সিপালস আছে, যেটা হলো এটা মানে ইকুয়েশন, ওই সোজা কথা বলতে ইকুয়েশন, কিছু প্রিন্সিপালস অথবা কিছু বেসিক কনসেপ্টস বলা হয়, কনসেপ্ট, রাইট, ফর্মুলা না, ওইটাকে একদম ফর্মুলার ওয়াইজ ফেলে দিলে হবে না। এটার রিজন কি, মার্কেটিং আসলে কাদের জন্য, বিজনেস কাদের জন্য, বিজনেস হচ্ছে কাস্টমারদের জন্য, কনজিউমারদের জন্য। আপনার কাস্টমার, আপনার কনজিউমার যদি প্রোডাক্ট কিনে, আপনার বিজনেস ভালো যাচ্ছে, আর যদি না কিনে আপনার বিজনেস ভালো যাচ্ছে না। এবং মার্কেটিং এর কাজ কি, মার্কেটিং এর কাজ হচ্ছে এই জিনিসটাকে আরো সুন্দর করা, আরো ভালো করা, আরো শক্তিশালী করা। তার এন্ড অফ দ্য ডে তাহলে রেজাল্ট হচ্ছে কাস্টমার যদি চেঞ্জ হয়ে যায়, কনজিউমার যদি চেঞ্জ হয়ে যায়, তার কালচার যদি চেঞ্জ হয়, তার হ্যাবিট যদি চেঞ্জ হয়, তার বিহেভিয়ার যদি চেঞ্জ হয়, আপনাকেও চেঞ্জ হতে হবে। আমার বিজনেস পলিসিতেও চেঞ্জ আনতে হবে, সবকিছুতেই চেঞ্জ আনতে হবে। সো আপনি যদি একটা নির্দিষ্ট থিওরি ধরে যান, এটা যে একদম এক্স্যাক্টলি বা অ্যাকিউরেটলি কাজ করবে সেটা না, বাট কিছু কিছু জায়গা ফ্যাক্ট, যেমন কাইন্ড অফ এখন আমরা ডিজিটাল মার্কেটিং বলি, আর
আমাদের দেশের কনটেক্সটে না, সারা ওয়ার্ল্ড ওয়াইডই ডিজিটাল মার্কেটিং বলতে, যদি এটা একটা ভাস্ট জিনিস, বাট আমরা ইউজুয়ালি বুঝি প্রমোশনটাকে, প্রমোট করাটাকে, মানে ডিজিটালি প্রমোট করাটাকে ম্যাক্সিমাম মানুষ মনে করে এটাই ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, বাট মার্কেটিং কিন্তু শুধু এটা না, মার্কেটিং এ তো আরো অনেক মার্কেটিং ইটসেলফ অনেক বিশাল একটা জায়গা। সো ইভেন আপনি এখন যেভাবে আপনার কাস্টমারের কাছে পৌঁছাচ্ছেন, এখন যেভাবে আপনি মডেল ইউজ করছেন, এখন যেভাবে আদার এলিমেন্টস আপনি ইউজ করছেন, আপনি কিন্তু 1950 থেকে এটা করতেন না, ডেফিনেটলি না, 1980 তে এটা করতেন না। সময় চেঞ্জ হয়েছে, সুযোগ চেঞ্জ হয়েছে, নতুন নতুন টেকনোলজি এসেছে, এবং মার্কেটিং কিন্তু ওই সেম একটা কাজই করে যাচ্ছে। প্রাইম কাজ হচ্ছে ওইটা কনজিউমারকে স্যাটিসফাই করার জন্য যা যা করা, এবং এর জন্য টেকনোলজি হোক, সময় হোক, কালচার হোক, যদি চেঞ্জ হয় মার্কেটিং এর সাথে অ্যাডপ্ট করবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল চেঞ্জ হচ্ছে, সবই চেঞ্জ, যেমন আগে অফলাইনে বিষয় এখন অনলাইনে। সো তাহলে কি ব্যাপারটা এভাবে বলতে পারি যে কেস স্টাডির মূল কাজই হলো যে এই যে মানে এগুলো যেহেতু সিলভার বুলেট ফর্মুলা নাই অ্যাকাউন্টিং এর মতো বা ম্যাথের মতো, সেহেতু যত বেশি ইউজ কেস সিনারিও আমরা স্টুডেন্টদের সামনে আনবো, তত বেশি তারা লার্ন করতে পারবে যে কিভাবে এই জিনিসগুলো শেপড হয়, কিভাবে চেঞ্জ হয়, কিভাবে এই জিনিসগুলোর সাথে কপ আপ করে আমার কেপিআইটা অর্জন করা যায়, আমার বিজনেসের বা মার্কেটিং এর কেপিআইটা অর্জন করা যায়। আচ্ছা, কেপিআই মানে হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, মানে হচ্ছে কোন জিনিসটা দিয়ে বুঝবো যে আমি সাকসেস পরিমাপ করার হচ্ছে একটা মানদণ্ড বলা যায় এটাকে, রাইট? সো থ্যাংক ইউ স্যার আপনার উত্তরের জন্য। এখন আমি আবার ওই ক্লাসরুমে ফিরে যাই। আপনি যে এত সুন্দর সুন্দর কেস স্টাডি আমাদেরকে ক্লাসে পড়াতেন, এটা কি স্যার আপনি ক্লাসে যাওয়ার আগে থেকে ব্রেনস্টর্মিং করে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে যেতেন যে আজকে ক্লাসে গিয়ে আজকে এটা পড়বে স্টুডেন্টদের, এর সবসময় কি এরকম করে যেতেন? মাঝে মাঝে আপনি হঠাৎ মাথায় চলে আসে এমন কোনো কেস স্টাডিও স্টুডেন্টদের বলতেন? এটা শুরুটা ছিল আমি আগে জেনেই যেতাম। যখন আমি ফার্স্ট আসলাম টিচিং এ, এর কত সালে স্যার? এটা 2012 যখন আমি ফার্স্ট, বাট টিচিং ইজ নট মাই ফার্স্ট প্রফেশন। আমি এর আগে আর অনেক কিছু জায়গায় ছিলাম, দেন ঘুরে টুরে টিচিং আসলাম। সো যখন আসলাম তখন প্রথম দিকে আমি একটু জেনে বুঝে, এবং স্যার আপনি আমাকে বলেছিলেন, সরি টু ইন্টারাপ্ট ইউ স্যার, পরে ভুলে যাব, আপনি আমাকে বলেছিলেন যে আপনি অ্যাক্সিডেন্টাল টিচার, কিন্তু পরে আপনি স্টে করেছেন এই প্রফেশনে একটা লম্বা সময়, রাইট? এই গল্পটা একটু ছোট করে বলেন না স্যার, কেন আপনি অ্যাক্সিডেন্টাল টিচার হইলেন, কেন স্টে করলেন? আমি আমার লাইফে আমি টিউশনে ভালো মতো করিনি। হ্যাঁ, মানে আরেকজনকে পড়াবো এই জিনিসটাই আমি ভালো মতো করিনি, পড়ানোর কোনো ইচ্ছাও আমার কখনো ছিল না। ইনিশিয়ালি BBA করার সময় তো ক্যারিয়ার বলতে কোনো কর্পোরেট হাউসে জয়েন করা, ভালো স্যালারি ড্র করা, আর এখন সারা ওয়ার্ল্ডে ইভেন বাংলাদেশে যেমন একটা এন্টারপ্রেনিয়রশিপের একটা যুগ যাচ্ছে, সবাই যে জোয়ার যাচ্ছে, সবাই এন্টারপ্রেনিয়র হতে চায়। আমাদের সময় তখন আসলে ওরকম ছিল না, একদম 2012 খুব বেশি দূরের কথা আমি বলছি না, 2025 12 বছর আগে। আর 2012 আমি পাস করে বের হয়েছি 2008 এর লাস্টে, MBA শেষ করে বের হয়েছি। সো খুব বেশি দূরে, কিন্তু পৃথিবী কত দ্রুত চেঞ্জ হয়ে গেছে। সো তখন জয়েন করি ফার্স্ট অফ অল একটা কম্পিউটার সোর্স লিমিটেড তখন ছিল, বেশ নাম করা। ওখানে ফার্স্ট জয়েন করি ফিলিপস এর ব্র্যান্ড ম্যানেজার হিসেবে, ফিলিপস মনিটরের। দেন আমার হঠাৎ করে আমার মনে হলো আমার কাজ কি, আমার কাজ তো টাকা কামানো, চাকরি করবো, কি করবো, টাকা কামাবো। টাকা কোথায় ভালো আছে? টাকা ভালো আছে হচ্ছে RMG-তে, রেডিমেড গার্মেন্টসে। তখন আমি RMG-তে চলে যাই। RMG-তে প্রায় 3-4 বছর ছিলাম অ্যাজ এ মার্চেন্ডাইজার, যদিও শুরু করি কমার্শিয়ালে, দেন মার্চেন্ডাইজিং এ চলে আসলাম। তখন ফার্স্ট কিছু ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সাথে কাজ করার সৌভাগ্য হয়। ইন দ্যাট ওই সময়টা RMG-তে খুবই প্রেশার, মানে ওভারঅল একটা প্রেশার। আমি যেখান থেকে পড়াশোনা করেছি ওই জায়গা থেকে আসলে খুব কম মানুষ আসতো, রাইট? হ্যাঁ, ওই জায়গা থেকে খুব কম মানুষ আসতো। এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স হয়তো তারা মেনটেন করতে পারতো না, এই কারণে। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, এটা হয়নি সেটা এরকম না। বাট আমি একটু ব্রেক নিয়েছিলাম। ব্রেক নেওয়ার সময় আমার এক ফ্রেন্ড, আমার খুবই ক্লোজ একজন মানুষ, সে আমাকে বললো তুমি এটা করবা কিনা। আমি বললাম ফাইন, করা যায়। কোনটা স্যার? মানে টিচিং এ আসবে। সে তখন ছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির নাম বলছি না, ওখানে সে তখন ছিল, টিচিং এ আসবে কিনা। তখন আমি গেলাম। যাওয়ার পরে প্রথম 1 সপ্তাহে মনে হলো এটা আমার জায়গা। তাই নাকি? প্রথম 1 সপ্তাহে প্রথম আপনার মনে ছিল এটা টেস্ট রান, যে প্রথম করে দেখি কেমন লাগে। 2-3 মাস, 3-4 মাস থেকে তারপর আবার আমার পুরনো ফিল্ড আমি চলে যাব। দেন এখানে ডেফিনেটলি আই এম সো থ্যাঙ্কফুল টু মাই স্টুডেন্টস। ওই সময় যারা স্টুডেন্টরা ছিল ওরাও আমাকে খুব ভালো মতো অ্যাকসেপ্ট করেছিল। হ্যাঁ, তখন আমার কাছে মনে হলো এটা আমি জায়গাতে রয়ে গেলাম। সো 2025 পর্যন্ত না 24 পর্যন্ত আমি টানা টিচিং করলাম। এখন তো 12 বছর এক যুগ টানা টিচিং করেছেন। গ্রেট।
এবং আমাদের ইউনিভার্সিটিতে আপনার অনেক জনপ্রিয়তা ছিল এক সময়। মানে আপনি যেই ফ্যাকাল্টিতে থাকতেন, যেই টপিক সাবজেক্ট থাকতেন, ছেলেপেলেরা দেখতেন উজ্জ্বল স্যার যেখানে আছে যাবো। তো আমি যখন প্রথম ইউনিভার্সিটি ঢুকছি তখন মনে হলো কি পোলা পাইন এত পছন্দ করে কেন আপনাকে। তো তারপরে তো আমিও আপনার ফ্যান হয়ে গেলাম। তারপর তো আমার মনে হচ্ছে স্যার আপনি আমার যখন পাশ করে বের হয়ে গেছি তখন আপনার ক্লাস করার জন্য মাঝে মাঝে আসতাম, বললাম স্যার একটু পারমিশন দেন, আপনি কোনায় গিয়ে একটু বসে থাকবো, আপনার ক্লাস শুনবো, আপনার লেকচার শোনার জন্য। খুব এনজয় করতাম। এটাই আমার অ্যাচিভমেন্ট, টিচিং এর থেকে এটাই আমার অ্যাচিভমেন্ট। মানে আমি এই ভালোবাসাটা পেয়েছি, এটা আমি খুব এনজয় করি, ভালোবাসা, রেসপেক্ট, এটা স্যার সবাই পায় না, টাকা দিলেও সেই জিনিসটা অনেকেই পায় না, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আসলে। স্যার থ্যাংক ইউ স্যার। সরি স্যার আপনি ইন্টারাপ্ট করলাম, আপনি বলতেছিলেন যে আপনি ওই কিভাবে ক্লাসে কেস স্টাডি প্রিপারেশন নিয়ে আসেন বা কখন কিভাবে আপনি এই জিনিসটা ওটা বলতেছিলেন স্যার। তখন শুরুতে আমি যেটা চেষ্টা করতাম, আমি যখন এই যে আমাদের বইগুলোতে যেগুলো আমরা পড়ি, বাংলাদেশে ম্যাক্সিমাম বইগুলোতে ইউনিভার্সিটি লেভেলে যেগুলো পড়ানো হয়, এগুলোর ম্যাক্সিমাম তো আমাদের দেশীয় বই না, এগুলো বিদেশি রাইটারদের লেখা, বিখ্যাত মানুষদের বই। সো ওনাদের ওখানে যেসব কেসেস গুলো আছে, যদি বইগুলোর আবার সাউথ ইন্ডিয়ান এডিশনও থেকে থাকে, ইন দ্যাট কেস আমি ওটার সাথে রিলেট করে লোকাল কেস খোঁজার চেষ্টা করতাম যে ফাইন এরকম কিছু বাংলাদেশে আছে কিনা বা কমন কিছু আছে কিনা। যখন এটা পেতাম তখন এটা নিয়ে একটু পড়াশোনা করার চেষ্টা করতাম ইনিশিয়ালি, এবং আমি এটাও করতাম যে আমি ওই স্পেসিফিক ব্র্যান্ড বোঝার জন্য, এবার বাটাকে বোঝার জন্য অথবা অ্যাপেক্সকে বোঝার জন্য আমি শোরুমেও চলে যেতাম। তাই নাকি? আমি গিয়ে দেখতাম যে হ্যাঁ ফাইন ওরা কি করতেছে, কিভাবে করতেছে, দেন আমি এটাকে রিলেট করে এই জিনিসটা আমি ক্লাসে নিয়ে আসতাম। তো ইনিশিয়ালি যেটা হতো, এটা আমি নিজে করতেই হতো, বাট একটা সময় গিয়ে যেটা হয়ে গেল আমাকে আর মানে ফুল ব্যাপারটা আমি এত বেশি হ্যাবিচুয়েটেড হয়ে গেলাম যে ক্লাসে এসে আমার কাছে মনে হতো কেস মনে হয় মাথা কেউ দিয়ে দিচ্ছে, বাহ মানে এটা চলে আসতেছে আমার মধ্যে অটোমেটিক্যালি। বিকজ এটা আমি আসলে ভাবার কারণেই আমার সাবকনশিয়াস মাইন্ড হয়তো এগুলো পিক করে রাখতো, এবং এই জিনিসগুলো তখন আমি মানে আমার কাছে তখন আরো ইজিয়ার মনে হতো যে ফাইন এটা এরকম বা এটা এরকম, বাট অ্যাসাইনমেন্টও দিতাম আপনাদেরকে, আমার কনফিউশন থাকতো আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিতাম এরকম কোনো কিছু আছে কিনা, মানে আমাদের পয়েন্ট অফ ভিউ গুলো জানার জন্য। সো এটা এইভাবেই, যেমন আজকে ক্লাস নিলাম, আমি তো এখন আসলে তো রেগুলার ক্লাস নিই না, অনলাইনে ক্লাস নেই, যদি কোনো জায়গা থেকে বলে আর কি নেওয়ার জন্য। সো আজকে একটা কোথায় ক্লাস নিয়েছেন স্যার? আজকে কি বলতে হবে কোন ইউনিভার্সিটিতে বলেন? আজকে ক্লাস নিলাম হচ্ছে শান্তমিরাম ইউনিভার্সিটিতে। তো ওদের যদি এটা বিজনেসের ক্লাস না, সিএসসির ক্লাস, সো ওদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট একটা কোর্সে ক্লাস নিলাম। সো ওখানে কেসের ক্ষেত্রে যে ভ্যালু ক্রিয়েশনের ব্যাপারে চলে আসলো যে চায় অ্যান্ড চিল গত কয়েকদিন ধরে আমার মাথায় ঘুরছে। মানে খুব কেন ঘুরছে এটা রিজন হচ্ছে, মানে আপনি বা আমাদের এখানে যতজন মানুষ আছে এরা সিঙ্গারা এবং চা চিনে না এমন কেউ নাই। আমার মনে হয় যে এটার ইতিহাস আমি জানি না, বাট আমার মনে হয় যে 200-300 বছরের পুরনো খাবার, কিন্তু একটা চা এবং সিঙ্গারাকে যে একটা ব্র্যান্ড করা যায় তো সাকসেসফুলি, এটাকে কেউ ভাবে নাই। হ্যাঁ, এটা কিন্তু চায় অ্যান্ড চিল করে ফেলেছে। তাদের সোফার আমি জানি ঢাকায় 30টা এখন তাদের আছে, আউটলেট আছে ঢাকায়, এবং ঢাকার বাইরেও তারা খুব দ্রুত স্প্রেড করবে। সো এইটা আজকে পড়ালাম যে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরা তো ম্যাক্সিমাম হচ্ছে খুবই ইয়াং জেনজি, তোমরা কেন যাও, তোমরা চিনো কিনা, এটার রিজন কি, হ্যাঁ তোমরা কি চা খেতে যাও, তোমরা কি সিঙ্গারা খেতে যাও? তা ফাইনালি যে ফ্যাক্ট হচ্ছে চা এবং সিঙ্গারার থেকে অনেক বেশি জরুরি হচ্ছে আমরা আড্ডা মারতে যাই। মানে ইটস লাইক ভ্যালু ক্রিয়েশনটা কোথায় হচ্ছে সেটা বুঝাচ্ছি যে হ্যাঁ চলো কোথাও আড্ডা মারি, চলো কোথাও বসি, চা অ্যান্ড চিলে চলো, রাইট, এটা এরকম। হ্যাঁ, আবার সুলতানস ডাইন অথবা কাচ্চি ভাইয়ের কথা বললাম, এদের ক্ষেত্রে ব্যাপারটা আবার এরকম না, রাইট। চলো কোথাও বলি না যে চলো আমরা যাই, আমরা সুলতানস ডাইনে একটু আড্ডা দিই, কাচ্চি ভাই একটা আড্ডা দিই, চলো আমরা হাজি কাচ্চি বিরিয়ানি খেতে যাই, তাহলে চলো সুলতানস ডাইনে যাই, কাচ্চি ভাইয়ে যাই। সো দুইটাই খেতেই যায়, কাচ্চি খেতেই যায়, আড্ডা মারতে যায় না, খেতে আড্ডা মারা, দ্যাটস ডিফারেন্ট। দুইটাই রেস্টুরেন্ট, হ্যাঁ দুইটাই রেস্টুরেন্ট, কিন্তু প্রাইমারি অবজেক্টিভ থাকে একটা ভ্যালু ক্রিয়েশন, করা, আর একটা হচ্ছে আপনার কাচ্চি খাওয়া। কম্পারেটিভলি ভ্যালু ক্রিয়েশন হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, সো এই জিনিসগুলো ওদেরকে বললাম আর কি, যে তুমি আসলে ভ্যালু যে ক্রিয়েট করবা এটা সবসময় প্রোডাক্ট ওরিয়েন্টেড হতে হবে বা তোমার সার্ভিস ওরিয়েন্টেড হতে হবে এমন কোনো কথা নাই। আবার ভ্যালু ক্রিয়েশনের সময় আবার যে তোমার প্রোডাক্ট বা তোমার সার্ভিস কোনো ফ্যাক্টই না, পুরোপুরি সত্যি না, হ্যাঁ ব্লেন্ড লাগবে, বা তার আগে তোমাকে ঠিক করতে হবে এক্স্যাক্টলি তুমি আসলে কি করতে চাও। মানে আমরা যেটা করি ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার সার্ভিসটা দেওয়া হচ্ছে প্রোডাক্টের থ্রুতে, রাইট। প্রোডাক্টটা সবসময় ট্যানজিবল হইতে হবে, ফিজিক্যাল প্রোডাক্ট হইতে হবে, এরকম অনেক হয়তো এরকম ভাবেন। তো আমি দেখছি যে সফটওয়্যার লাইনে যারা আছে দেখেন, ওটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায়, ওইটা তো একটা প্রোডাক্ট।
এবং সফটওয়্যার ইঞ্জিনিয়াররা বা সফটওয়্যার ওনাররা, স্টার্টআপ কোম্পানির ওনাররা, ফাউন্ডাররা, ওরা কিন্তু প্রোডাক্ট বলে, আমি একটা প্রোডাক্ট লঞ্চ করতেছি, তার প্রোডাক্টের সফটওয়্যার, রাইট? এখানে দুটো ফ্যাক্ট হচ্ছে কি, ফ্যাক্ট এখন আমরা ইউজ টু এই জিনিসটার সাথে, যে যে কোনো কিছু যেটা আমরা মানুষকে দেওয়ার উদ্দেশ্যে বা সেল করার উদ্দেশ্যে নিয়ে আসি সবই প্রোডাক্ট। বাট একটা সময় ছিল ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চার অথবা অথররা প্রোডাক্ট এবং সার্ভিসকে আলাদা আলাদাভাবে দেখাতেন। এখন সবকিছুই আসলে এভরিথিং ইজ প্রোডাক্ট। ইন দ্যাট কেস যেটা ইউটিলিটি ক্রিয়েট করতে হবে সেটাই প্রোডাক্ট। ভ্যালু ক্রিয়েশনটা এক্স্যাক্টলি কোথায় হবে, বাট আমরা যখন কোনো কিছু করি, মানে আমরা পড়ানোর সময় যেটা আমি ফোকাস করি, যে আমি শুরু করলাম তারপর চিন্তা করলাম, ইটস নট লাইক দ্যাট। শুরু করার আগে একটু চিন্তা করে নেওয়াটা ভালো। আর যারা এন্টারপ্রেনিয়র হতে চায়, যারা উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। কজ তাকে আগে জানতে হবে সে কোথায় যেতে চায়, কি করতে চায়। কিন্তু শুরু করে আদারওয়াইজ যেটা প্রবলেম হতে পারে, শুরু করার পরে সে যদি কোনো চ্যালেঞ্জ ফেস করে, তার কাছে ওটার অ্যান্সারটা নাও থাকতে পারে এবং সে তখন হাবুডুবু খেতে পারে। সো এটা আমরা চাই না কারো লাইফে হোক, আমরা চাই সবাই খুব ভালো উদ্যোক্তা হোক এবং সফল হোক। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ডিটেল আনসার স্যার। এখন আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে, ধরেন আমরা যদি কেসে যাই, কেস স্টাডি আপনার সাথে আমার মানে খুব লোভ হচ্ছে আমার অডিয়েন্সের সামনে একটা কেস নিয়ে আলাপ করার, এবং আমি এটা নিয়ে ইনিশিয়ালি আপনার সাথে কিছুদিন আগে আলাপও করতেছিলাম, এবং এটা নিয়ে আমাদের বড় পরিসরে কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। সেটা হচ্ছে স্যার, রিসেন্টলি যে গত বছর এই যখন 2023 সালের শেষের দিকে যখন ইসরায়েল অ্যাটাক করলো ফিলিস্তিনকে, ওই সময়টাতে কিন্তু সারা বিশ্বে বয়কটের একটা ডাক এসেছিল মুসলিম কমিউনিটিতে, মুসলিম বিশ্বে, কোককে বয়কট করার। কারণ কোকের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কোক হচ্ছে তাদের ওয়ান অফ দ্য স্পন্সর্ড ইসরায়েলি সেনাবাহিনী, এবং বাংলাদেশে কোক বয়কটটা খুবই স্ট্রং ছিল ওই সময়, এবং আমিও ওই সময়ের পরে থেকে চেষ্টা করি কোক স্প্রাইট না খাওয়ার জন্য। সেই সময়টাতে লোকাল ব্র্যান্ড হিসেবে মোজোর উত্থানটা এবং কোক বয়কটের ফলে কোকের একটা সিগনিফিক্যান্ট লস, এটা আমাদের বাংলাদেশের যে মেইন স্ট্রিম নিউজ পেপারগুলো, মাল্টিপল নিউজ পেপার নিউজ করেছে যে কোকের এটা লস হয়েছে বয়কটের কারণে, এবং তো এখানে ফিগারও ছিল কিছু। সো এই পরিপ্রেক্ষিতে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই যে তাহলে একটা বড় ব্র্যান্ড, কোকের মতো এত পুরনো ঐতিহ্যবাহী এবং এত শক্তিশালী বয়কটের কারণে একটা সিগনিফিক্যান্ট লসকে আমি বলবো ইন টার্মস অফ ব্র্যান্ড ইকুইটি, ইন টার্মস অফ ব্র্যান্ড ইমেজ, ইন টার্মস অফ ফিনান্সিয়াল লস। তো সবকিছু মিলে যে এই লসের মধ্যে পড়লো তারা, এই ব্যাপারটাকে অ্যাজ এ মার্কেটার বা অ্যাজ এ আপনি একাডেমিয়ান হিসেবে আপনি কিভাবে জাজ করেন বা কিভাবে দেখেন? ওকে, এই ব্যাপারটা যদি কোকের পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলি, কোকের জন্য দিস ইজ নাথিং নিউ। কোকের জন্য এটা একদমই নতুন না। কোক এই চ্যালেঞ্জ ওয়ার্ল্ডের আরো অনেক পার্টে আগে ফেস করেছে। ইটস লাইক মক্কা কোলা একটা ড্রিঙ্ক ছিল, ওদেরও ওয়ান অফ দ্য পারপাসেস ছিল হচ্ছে ফিলিস্তিনিদেরকে সাহায্য করা। ওই সময় কোক বয়কটের একটা ব্যাপার ছিল, হ্যাঁ। দেন কিবলা কোলা আর একটা প্রোডাক্ট ছিল, সেটা ওই সময় সেম কাজ হয়েছে। বাংলাদেশে সাকসেসফুলি কারণে বলছি যে এটাকে এস্টাবলিশ করতে পেরেছে মোজো এটাকে এস্টাবলিশ করতে পেরেছে, মোজো খুব ভালো করছে। কোকের মতো যারা জায়ান্ট এবং যারা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড একটা গ্লোবাল ব্র্যান্ড, তারা এই জিনিসটা আগে ফেস করেছে ওয়ার্ল্ডের বেশ কিছু, মানে তাদের এক্সপেরিয়েন্স আছে। এখন দেখার ব্যাপার তারা ভবিষ্যতে কি করে, এবং তারা এটা আসলে তারা ভালো বলতে পারবে আমার থেকে। বাট ইন্টারেস্টিং যে জিনিসটা, যে সাকসেসফুলি এটা কত শক্তিশালী ভাবে মোজো করতে পেরেছে। মোজো তো আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, তবে আমার মনে হয় তো 8-10 বছর কি হয়ে গেছে মোজোর। হতে পারে স্যার, হতে পারে, আমার এক্স্যাক্টলি এটা মনে নাই, হতে পারে। ব্যাপারটা কি এখন আপনি বলতে চাচ্ছেন যে মানে বয়কটের ইস্যুটা কি মোজো ইনিশিয়েট করেছিল, নাকি বয়কট থেকে মোজো একটা লেভারেজ নিয়েছিল? সেম, বয়কট থেকে মোজো একটা লেভারেজ হিসেবে খুব সাকসেসফুলি নিয়েছে। মানে ইনিশিয়েট তার মোজো করে না, এটা তো অর্গানিকলি ইনিশিয়েটেড হয়েছে বয়কটটা। এটা সারা বাংলাদেশেও হয়েছে, সারা ওয়ার্ল্ডে অর্গানিক হয়েছে, জাস্ট মোজো এটা লেভারেজ করেছে। এটা একটা গুড লেসন। এখানে পাশাপাশি আরেকটা ব্যাপার আছে যেটা মাথায় রাখা জরুরি, যে আমরা জানি স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন। তো মোজোর স্টার্টিং ইজ ভেরি গুড এই জায়গায়, বাট মোজো কতদিন এখানে নিজেকে ধরে রাখতে পারবে, সে আরো কতভাবে তার কনজিউমারকে আরো ভ্যালু দিতে পারে বা করতে পারে, সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। বাট কোকের কাছে হচ্ছে নতুন না, আচ্ছা, বাংলাদেশের মার্কেটে নতুন। আমি দেখলাম স্যার, তো আপনিও হয়তো জানেন যে এই সময়টাতে ডিস্ট্রিবিউশন নিয়ে একটা বড় মানে মোজো ল্যাক্স ডিস্ট্রিবিউশন, মানে বাংলাদেশে এখনো ঢাকাতে, বাংলাদেশের বাদ দিই, ঢাকাতে অনেক মুদি দোকানে গেলে দেখা যায় যে মোজো পাওয়া যায় না, কোক স্প্রাইট পাওয়া যাচ্ছে। সো আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, মোজোর তো শক্ত ডিস্ট্রিবিউশন চ্যানেল ছিল, মোজো তো আকিজেরও তো অনেক শক্ত ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে অ্যাক্রস দ্য নেশন। তো ডিস্ট্রিবিউশনে এভাবে মানে মোজো পিছিয়ে গেল কোকের চাইতে,
এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? কোক এখানে কোনো ইঞ্জিনিয়ারিং করছে বা কিছু টুইস্টিং করেছে কিনা? এখানে দুইটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হচ্ছে আমি এটা বলবো না যে মোজো পিছিয়ে গিয়েছে, বিকজ কোক যে ব্যবসাটা করছে, আমরা যদি আমাদের দেশকে চিন্তা করি, নেশন ওয়াইড যে ব্যবসাটা করছে এটা অনেক আগে থেকে এস্টাবলিশড। মোজো কিন্তু এই জায়গায় আকিজ এই জায়গায় নতুন। আমরা যদি কোকের সাথে তুলনা করি ডেফিনেটলি তারা নতুন, এখন অনেক ইয়াং, বেভারেজে অনেক নতুন, অনেক শেখার ব্যাপার আছে, শেখার বাকি আছে। আর ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা যদি সেটা আমি বলতে চাই, সেটা সবার সামনে বলাটা আসলে এটা পার্সোনাল অপিনিয়ন হয়ে যাবে, বাট এটা কোনো ডেটা না। অবশ্যই আমি আপনার পার্সোনাল অপিনিয়ন জানতে চাচ্ছি। এটা কোনো ইঞ্জিনিয়ারিং থাকতে পারে, যে কোনো অর্গানাইজেশন বা যে কোনো ব্র্যান্ড এটা করবে, সবাই নিজেকে সেভ করতেই চাবে, এটা খুব স্বাভাবিক। মানে এটা অপরাধ না আর কি, এটা অপরাধের, এটা যদি ল ব্রিচ করে, হ্যাঁ দেশের লোকাল ল ব্রিচ করলে তো অপরাধ, ডেফিনেটলি সেটা। কিন্তু মার্কেটিং প্র্যাকটিস হিসেবে এটা অপরাধ না। এখন মার্কেটিং প্র্যাকটিস হিসাবে অপরাধ না কথাটা স্ট্রংলি আসলে বলাও যাবে না, বাট এথিক্যাল কিছু স্ট্যান্ডিং থাকে। বাট ফ্যাক্ট হচ্ছে যদি মূল ব্যাপার হচ্ছে আইনগতভাবে যদি তাদেরকে আপনি আসলে সুই করতে না পারেন, তাহলে এটাকে আসলে অপরাধ বলা কোনো এথিক্যাল ব্যাপার ধরে, হ্যাঁ একটা এথিক্স না থাকে তাহলে তো আপনি তো তাকে অ্যাকিউজ করা যায় না, মানে এথিক্স না থাকলে। আর এথিক্স জিনিসটা তো আসলে এটা আসলে রিজিয়ন রাইট এথিক্সের সংজ্ঞা তো একরকম না সব জায়গায়, এমন কিছু না যে এটা লোকাল প্র্যাকটিস, এটা ধর্ম, অনেক কিছু থেকে মিলে মিশে আছে। তো ওখান থেকে সবসময় আপনি তো অভিযুক্ত করতে পারবেন না কাউকে। সো ওরা যদি এরকম কোনো কিছু করেও থাকে, সে তার স্ট্রেংথ ইউজ করার চেষ্টা করেছে। এটা বাংলাদেশে এরকম তো অনেক ব্যাপার আছে যে অনেক এস্টাবলিশড কোম্পানি সে নতুন প্রোডাক্ট নিয়ে আসলে তার নতুন প্রোডাক্টটা না রাখলে সে কিন্তু তার যেসব প্রোডাক্ট অনেক বেশি মানে জনপ্রিয়, সেই সব প্রোডাক্টগুলো কিন্তু রিটেলারদেরকে দেয় না। এটা খুব কমন প্র্যাকটিস, এটা আপনি খোঁজ নিয়ে দেখেন, এটা টাকিজে পারে। ওই পয়েন্ট অফ ভিউ থেকে যে আপনি কাউকে সরাসরি দোষারোপ করবেন, সেটা আনলেস এটা আইন ভঙ্গ করে বলার কোনো সুযোগ নাই। আমি ওই পড়ছিলাম যে ব্র্যান্ড প্র্যাকটিশনার্স গ্রুপে সেদিন কিছুদিন আগে একজন লিখতেছিল যেরকম যে দ্য রিজন মুদি দোকানদাররা বেশি প্রেফার করে কোককে বা কোক রাখতে চায়, এটা হচ্ছে তাদের ফ্রিজ দেয়, কোক ওদেরকে বিনামূল্যে একটা ফ্রিজ দেয়। তো তারপরের থেকে মোজো ফ্রিজ দেওয়া শুরু করছে, মোজোর ব্র্যান্ডিং এ মোজো ফ্রিজ দেওয়া। কিন্তু যত ম্যাসিভ আকারে কোক স্প্রাইট দিছে ফ্রিজ মুদি দোকানদের বাংলাদেশে, অতটা ম্যাসিভ আকারে ডেফিনেটলি মোজো এখনো দিতে পারে না। আমার মনে হয় দিলে তাইলে মোটামুটি একটা লেভেল প্লেইং ফিল্ডে হাড্ডাহাড্ডি লড়াই হইতো মোস্ট প্রবলি, আমার যেটা মনে হয়। মোজো কিন্তু যদি আমার কাছে ডেটা নাই, এটা পুরোপুরি অবজারভেশন থেকে বলছি, এবং অবজারভেশনটা দুটা বিগ সিটি, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চিটাগং। হ্যাঁ, যেটা আমি দেখলাম মোজো কিন্তু এই মানে লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলছেন, হেড টু হেড ফাইট কিন্তু মোজো দিচ্ছে। আচ্ছা, এবং আমার ধারণা কোকের সেল অনেক ড্রপ করেছে, তার যে সেলটা ছিল এখনো আগের অবস্থায় উঠতে পারে নাই, মানে 2023 এর শুরুর দিকে বা মাঝামাঝি জায়গায় ছিল, আরেকটু স্ট্রং হচ্ছে ডে বাই ডে। আচ্ছা, এখন এটা কেন মনে হলো স্যার আপনার কাছে? এটা কারণ হচ্ছে আমি কিছু প্রোগ্রামে গেলাম, সেসব প্রোগ্রামে বিয়ের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম, ওখানে আমি দেখলাম যে মোজো সার্ভ করছে সব। আচ্ছা, এটা একটা না, কয়েকটাতে দেখেছি। এটা কি অ্যাভেলেবিলিটির কারণে নাকি ওইখানে তো মানে চিটাগাংয়ে তো এমনি তো মানে একটু মানে যারা একটু কনজারভেটিভ মুসলিম ফ্যামিলিরা বেশি থাকে ওইখানে, তো কোক যদি বয়কট করে তারা মোজো যাবে, এটার কারণে করছে নাকি কোকের অ্যাভেলেবিলিটি কম ছিল মোজোর চাইতে, এই কারণে মোজো ছিল? কোকের অ্যাভেলেবিলিটি এখনো সারা দেশ জুড়ে কম না। আপনি যেটা ফার্স্টে বলেন যে ফ্রিজ, তাদের যে রেফ্রিজারেটর সেটা না, আমি বরং মোজো পাই না, কোক পাইছি স্যার। এখন আমি কিছুদিন আগে বাসাবোতে আমি গেলাম, গিয়ে দোকানদারকে বললাম যে আমাকে দেন মোজো দেন, বলে স্যার মোজো নাই, কোক আছে নিবেন? হ্যাঁ, বাসাবোতে কোনো রিমোট এরিয়া না ঢাকার, ওয়ান অফ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড এরিয়া ইন ঢাকা। স্যার আরেকটা জিনিস হচ্ছে, যদি যেটা বলতেছিলাম মানে এটা অনেক কন্ট্রোভার্সিয়াল হইতে পারে বা অনেক হয়তো একমত হবে না, বা আমি হয়তো আমার হয়তো বলা উচিত না এই পাবলিক প্ল্যাটফর্মে, তবুও অ্যাজ এ রিসার্চারের পয়েন্ট অফ ভিউ থেকে বা একজন, যেহেতু আমি মার্কেটিং নিয়ে লেখালেখি করি এবং আপনি মার্কেটিং নিয়ে পড়ান, সো আমাদের কাছে এই টপিকটা রেলেভেন্ট। যদিও হয়তো অনেকে এগ্রি করবে না বা হয়তো এটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, কিন্তু আমার মনে হয় যে যেটা আপনি বলতেছিলেন যে প্র্যাকটিসটা আসলে মার্কেটিং প্র্যাকটিসটা থাকতে পারে, যে কম্পিটিটরকে ডোমিনেট করা বা দাবিয়ে রাখা, মানে আনকনভেনশনাল ওয়েতে, এটা আসলে হতে পারে এমএনসি গুলোতে, এটা নর্মাল একটা প্র্যাকটিস আমার মনে হয়। এটা আমরা ইউনিলিভারের ক্ষেত্রেও দেখেছি, আমরা একটা ধারণা প্রচলিত আছে। তো স্যার যেটা বলছিলাম যে ইউনিলিভারের ক্ষেত্রেও ইউনিলিভারের বিরুদ্ধেও একই রকম একটা অভিযোগ আছে যে অ্যারোমেটিক হালাল সাবান যখন মার্কেট থেকে চলে যায়, ওই সময় ইউনিলিভারের একটা কন্ট্রিবিউশন ছিল এর পেছনে, এরকম একটা গুজব বলা ঠিক হবে কিনা আমার, মানে কোনো ডেটা বেকড বা কোনো এভিডেন্স নাই। তবে ব্র্যান্ডের সাথে বা যারা ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালস, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট
টপ ব্র্যান্ড মার্কেটিং প্রফেশনালস, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি কয়েকজনের সাথে, এবং তারা প্রায় সবাই একমত হয়েছেন আমার সাথে যে তাদেরও ধারণা যেখানে ইউনিলিভার কলকাঠি নাড়তে পারে, কিন্তু তাদের কাছে কোনো এভিডেন্স নাই। এবং ইউনিলিভারের কলকাঠি নাড়াটা খুবই প্রাসঙ্গিক, খুবই স্বাভাবিক। এবং ওই সময় ম্যারিকোকে দিয়ে যে ব্র্যান্ডটা কিনে এলো, ম্যারিকোর তো কোনো সাবানের ব্র্যান্ড ইন্ডিয়াতেও ছিল না, ম্যারিকোর কোনো কারণই ছিল না, আউট অফ নোয়ার বাংলাদেশে হালাল সাবান, অ্যারোমেটিক হালাল সাবান, এবং আরেকটা ব্র্যান্ড কিনছে, সাবানের ব্র্যান্ডের নাম ভুলে গেছি আমি, 2টা ব্র্যান্ড কিনছিল ওই সময়। তো ম্যারিকো তো বলছিল যে ওই সময় তারা হালাল ব্র্যান্ডটাকে সারা বিশ্বে ছড়িয়ে দিবে, কিন্তু পরবর্তী দেখা যায় যে ব্র্যান্ডটা কিনে কিল করে ফেলছে, বা ওরা ওই মল্লিক ব্রাদার্স নাকি একটা কোম্পানি, ভুলে গেছি নামগুলো, এগুলো নিয়ে প্রচুর লেখালেখি করছিলাম, তারা সেল করে দিছে। সো এরকম কিছু থাকাটা অস্বাভাবিক না যে আনকনভেনশনাল ওয়েতে, আনকনভেনশনাল চ্যানেলসে এমএনসি গুলা লোকাল কম্পিটিটরদেরকে ডাউন করার চেষ্টা করে বা করার চেষ্টা করে, মার্কেট থেকে এলিমিনেট করার চেষ্টা করে। সেম জিনিসটা আমরা কোলা ওয়ার্ডেও দেখেছি ইন্ডিয়াতে। 90 দশকে যখন কোকাকোলা যখন নতুন করে রি-এন্টার করে ইন্ডিয়ার মার্কেটে, ওই সময় তাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল থামস আপ। এবং ওই সময়ে মানে কোকাকোলা এমনভাবে এমন প্যাচে ফেলে থামস আপকে, থামস আপ বিক্রি হতে বাধ্য হয় কোকাকোলার কাছে, অথচ কোকাকোলা ওই সময় মার্কেট লিডার ছিল। একটা মার্কেট লিডার কখনোই দরকার ছিল না। ইন্ডিয়ার মতো একটা জায়ান্ট দেশে এত বিগ কনজিউমার্স, ওই দেশে যদি মার্কেট লিডার থাকে ওটা তো কারো বিক্রি হওয়ার কথা না, কিন্তু কোক এমন মার পেচে ফেলছে, থামস আপ বিক্রি হতে বাধ্য হয়েছে কোকের কাছে, এবং উইথিন জাস্ট কাপল অফ ইয়ার্স এর মধ্যে। তো এই জিনিসটা আমি যখন আমি স্টাডি করেছি, এই জিনিসগুলো এমএনসির মধ্যে দেখেছি যে তারা লোকাল প্লেয়ারদেরকে বা লোকাল কম্পিটিটরদেরকে আনকনভেনশনাল ওয়েতে তারা ডোমিনেট করে এবং এলিমিনেট করে। লোকাল বলবো না আমি, যে এমএনসি গুলো এগুলো লোকালদের সাথে করছে এভাবে না বলে বলতে পারি ব্র্যান্ড লিডাররা এগুলো করে। এখন একটা ব্র্যান্ড লিডার সে ডেফিনেটলি কি চাবে, তার পজিশনকে স্ট্রং রাখতে চাবে। কিন্তু স্যার এরকমটা খুব একটা দেখি না যে এক এমএনসি আরেক এমএনসির বিরুদ্ধে এটা করছে। এটা হয়তো আমার দেশে হয়তো কোনো এক্সাম্পল নাই, গুড কোয়েশ্চেন, বাট এটা দেখতে হবে। বাট এক এমএনসি আর আমি লোকালটাই দেখছি, কোক করছে থামস আপকে, কোক করছে মোজোকে, দুইটা কিন্তু লোকাল। ইউনিলিভার করছে অ্যারোমেটিক কে লোকাল। দেখেন আমার কেস এক্সাম্পল গুলো সব লোকাল, এমএনসি ভার্সেস লোকাল, এমএনসি ভার্সেস এমএনসি কিন্তু নাই। এটাকে আমি ভ্রাতৃত্ব বোধ বা এরকম কোনো কিছু আসলে বলবো না যে, বাট এমএনসি তো যে কোনো দেশে তার অরিজিন যে কোনো জায়গায় হতে পারে, এটা ইউএসএ তে হতে পারে, এটা ইংল্যান্ডে হতে পারে, এটা সৌদি আরবে হতে পারে, ইট ডিপেন্ডস। বাট যেটা হতে পারে যে অ্যাডভান্টেজটা ওদের যেটা থাকে, ওদের সারা ওয়ার্ল্ডে বিজনেস করার একটা এক্সপেরিয়েন্স থাকে, সারা ওয়ার্ল্ডে বিজনেস করার যে এক্সপেরিয়েন্সটা ওদের থাকে, ওরা ডেফিনেটলি ওই জায়গাতে কম্পারেটিভলি এক্সপেরিয়েন্সড। মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি, মার্কেটিং এর ফার্স্ট কাজ হচ্ছে ভ্যালু ক্রিয়েশন, মানে একদম খুব কমন টার্ম, তাত্ত্বিকভাবে বলতে গেলে ভ্যালু ক্রিয়েশন প্রসেস, যেভাবে আমি ভ্যালু ক্রিয়েট করতে পারি। সেকেন্ড হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, বেটার দেন ইয়ার কম্পিটিটরস টু, কম্পিটিটরের থেকে আরো বেটার করা। আপনি যখন কম্পিটিশনে থাকবেন তখন কম্পিটিটিভ ওয়েতে, হ্যাঁ আমি আবার বলছি, আইনটাকে, যে কোনো দেশের স্পেসিফিক যে ল থাকে সেই লটাকে ভঙ্গ না করে বা ব্রেক না করে আপনি যদি কিছু একটা করতে পারেন নিজের বিজনেসের সাথে, এটাকে ওই সেন্সে পুরোপুরি আনকনভেনশনাল ওয়ার্ড এই জন্য ইউজ করছি যে এটা লিগ্যাল দিতে পারবেন না, বাট আবার লিগ্যাল না, এরকম, ইউ নো হোয়াট আই মিন। সো আপনি এটা যেহেতু বললেন, এখন ফাইন, আমি আরেকটা এক্সাম্পল আপনাকে দিই, এমএনসির এক্সাম্পল যেহেতু আসলে আমি দিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ। যদিও এটা হচ্ছে যে টোবাকোর, হ্যাঁ টোবাকোর, যেটা যখন মালব্রো বাংলাদেশে প্রথম লঞ্চ করলো তখন ব্যাট কি করে নাই, হ্যাঁ আপনি বলেছিলেন আমাকে স্যার। সো এটা অনেক কিছু করেছে, বাট এখন এটা হতে পারে যে ইকুয়ালি স্ট্রং ফিলিপ মরিস বা এখন ওদেরকে যত মানে লোকাল গুলোকে আপনি যত ইজিলি, লোকাল কোম্পানিজ গুলো এক্সপেরিয়েন্স একটু পিছিয়ে থাকে, ক্ষেত্রে বেশি ইনভেস্টমেন্টে পিছিয়ে থাকে, যত ইজিলি আসলে আপনি ওদের সাথে প্লে করতে পারছেন, সেটা আসলে আরেকটা ইকুয়ালি স্ট্রং মাল্টি ন্যাশনালের সাথে যদি সেটা স্ট্রং হয় সেটা পারছেন না। সো এই ক্ষেত্রে আছে হয়তো এই কারণে এটা চোখে পড়েনি, বাট কম্পিটিশন ইজ এভরিওয়্যার। এটা এমন না যে, আমার মনে হয় না যে আচ্ছা মানে এমএনসি ভার্সেস লোকাল ভ্রাতৃত্ববোধ আছে আমাদের মধ্যে, আমরা তোমাকে কিছু বলবো না, তুমি আমাকে, ইটস নট লাইক দ্যাট। কোক সুযোগ পেলে সবার আগে এটা পেপসির সাথেই করবে, সে কি করে নাই পেপসির সাথে? কোক কি পেপসির সাথে, মানে যদি কোলা ওয়ার দেখেন, এই দুজনের তো মানে লড়াই ছিল সবসময়। হ্যাঁ বাংলাদেশে খুব একটা দেখা যায় না বিয়ের মধ্যে পেপসি আর কোকাকোলার মধ্যে ব্র্যান্ড ফাইটটা খুব একটা দেখি না। বাংলাদেশে কনটেক্সটে একটা সার্টেন সময়ের পরে পেপসি আসলে কখনো থ্রেট হতে পারেনি কোকের জন্য, যে থ্রেটটা আসলে মজা হয়ে গেছে। থ্রেটটা তো ইসে ছিল স্যার, ইন্ডিয়ান রিজিয়নে ছিল, মানে ইউএসএ তো খুব তুমুল ভাবে ছিল, হ্যাঁ, কিন্তু ওই তুলনায় বাংলাদেশে এটা হতে পারে নাই, ওদের ব্র্যান্ড ফাইটটা ওরকম ভাবে আমরা দেখি নাই, যেখানে যেভাবে মোজোর সাথে আমরা দেখি। এটা একটা ভেরি ইন্টারেস্টিং কেস স্যার। দেখেন
কোক আর পেপসি দুইটাই এমএনসি, দুইটাই জায়ান্ট, দুইটার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটাই স্বাভাবিক। এবং কোক কোলা ওয়ার্ল্ড এই দুইটার মধ্যেই হয়, এটাই স্বাভাবিক। বাংলাদেশে এটা হয়ে গেছে মোজোর সাথে, মানে পেপসির জায়গাটা মোজো নিয়ে নিছে। এটা পেপসির ফোকাস, মোজোর একটা বড় অ্যাচিভমেন্ট। পেপসির ফোকাসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে পেপসির ফোকাসটা কি, পেপসি কিন্তু লেইস বানাচ্ছে, হ্যাঁ পেপসি কিন্তু কুরকুরে বানাচ্ছে, সো সে তার বিজনেসটাকে কিন্তু আরো বিভিন্ন ভাবে এক্সপানশনটা কিন্তু নতুন ভার্টিক্যাল ক্রিয়েট করছে। এন্ড অফ দা ডে গিয়ে হয়তো আপনি দেখবেন যে পেপসি আর কোক এদেরকে আমরা যদি দেখি যে ফাইন বিজনেস দুজনেই সেম করছে, বাট দুইজনের প্রোডাক্ট গুলো ডিফারেন্ট, মানে মাদার কোম্পানি সেম, মাদার কোম্পানি ডেফিনেটলি সেম। পেপসি কোর প্রোডাক্ট লেইস, হ্যাঁ হ্যাঁ, তো সেই হিসেবে তো মোজো বলতে পারি। মোজো আকিজের প্রোডাক্ট, আকিজে তো আরো আছে, আকিজ বেভারেজে তো আরো অনেক প্রোডাক্ট। পেপসি আর কোকের কথা বললাম, স্পেশালি পেপসি আর কোকের কথা বললাম। কোকের ওই বা ওরকম ইভেন পেপসির অ্যাকোয়াফিনা পরবর্তীতে কিনলে নিয়ে আসলো কোক বাংলাদেশে। হ্যাঁ, আমি পেপসির পয়েন্ট অফ ভিউটা বলছি আর কি, যে পেপসি আসলে কিভাবে চিন্তা করে। সো আমার কাছে মনে হয়েছে যে পেপসি একদম ডিরেক্ট কোলা ওয়ার থেকে ডেফিনেটলি আছে এই ব্র্যান্ডটা নিয়ে, ওটা থেকে একটু বেরো হয়তো হয়ে আসতে চাইছে বা হয়ে আসছে সে যখন আপনি লেইস মার্কেট লিডার, হ্যাঁ মোস্ট প্রবাবলি লেইস মার্কেট লিডার বাংলাদেশে না হলেও ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি মার্কেট লিডার। হ্যাঁ, বা হচ্ছে আপনার কুরকুরে খুবই তুমুল ভাবে জনপ্রিয়। কুরকুরে ইন্ডিয়াতে ই করছিল না, এটা ইন্ডিয়াতে লঞ্চ করছিল এটা তুমুল ভাবে। আজ দ্যাট মিন্স হচ্ছে যে ওরা আসলে এন্ড অফ দ্য ডে কোক তার বেভারেজ বেচতেছে 10 ইউনিট, পেপসি তার বেভারেজ হয়তো বেচতেছে 5 ইউনিট, বাকি আরো 5 ইউনিট সে বেচতেছে হচ্ছে লেইস আর কুরকুরে। মানে তার টোটাল ব্র্যান্ড ইকুইটিতে বড় হতে পারে, বেভারেজে নাই সে অন্য সেগমেন্টে, মানে সে তার ওয়েটা সে বের করে, সে তার এক্সপানশনটা ডিফারেন্ট হয়েছে। আর কোকোর তাহলে সেই হিসেবে বলা যায় না স্যার, কোকোর তো অনেক এক্সপানশন হয়েছে, যেমন সেই অবশ্য বেভারেজই আছে, বেভারেজেই বেসিক্যালি বেভারেজ থেকে বের হয় নাই, ট্রু বেভারেজে বেসিক্যালি ফোকাস। পেপসি একটু সরে আসে এখান থেকে, সরে আসে নাই মানে তার কার্বোনেটেড বেভারেজ থেকে সরে হয়তো অন্য জায়গাতে গেছে, তারপর মিনারেল ওয়াটার ওয়ার্ল্ডেই তার টেস্ট চেঞ্জ করছে, চেষ্টা করছে। এটা এমন না যে কোকের প্রচুর, ফর এক্সাম্পল হচ্ছে যে মানুষ চেঞ্জ হচ্ছে, হ্যাঁ কোককে চেঞ্জ হইতেই হবে, কোক না যে কোনো ব্র্যান্ডকে চেঞ্জ হইতেই হবে, মানুষ চেঞ্জ হলে ব্র্যান্ডকে চেঞ্জ হতে হবে, আলটিমেটলি এটাই ফ্যাক্ট। আপনি একটা সময় হয়তো এই ড্রিঙ্কস গুলো চলেছে হচ্ছে যে মিষ্টি, মানুষ মিষ্টি ড্রিঙ্কস পছন্দ করতো, এটার জন্যই মানুষ হতে খেত, কিন্তু এখন মানুষ চেঞ্জ হয়ে হচ্ছে চাচ্ছে যে আমরা মিষ্টি খাবো না, আমরা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, তো ডায়েট আনো, জিরো আনো। দ্যাট মিনস মানুষ চেঞ্জ হচ্ছে, ওরা এটাকে রেসপন্ড করছে, অ্যাডাপশনটা খুব ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু খুব ভালোই করছে। রাইট, এবং মোজোকে খুব লং রানে টিকে থাকতে হলে এটা করতে পারতে হবে। যেটা বলেছিলাম সেটা স্বাধীনতা অর্জন করা থেকে রক্ষা করা কঠিন। অনেকে স্যার মনে করে যে মোজোর এটা করাটা ইজি, কারণ মোজোর একটা মানে ধর্ম অনুভূতিকে মোজো কাজে লাগাচ্ছে, এই কারণে মোজো যেটা ইজি, যে লেভারেজটা কোক পাচ্ছে না, মোজো এখানে এক্সট্রা লেভারেজ পাচ্ছে, বা মোজোর এখানে ধর্ম অনুভূতিকে কাজে লাগাচ্ছে। এই ব্যাপারে স্যার আপনার কি বলার আছে? ট্রুথ, এটা তো ডেফিনেটলি সত্যি। এটা ধর্ম হতে পারে, ধর্মের বাইরে আরো জিনিস হতে পারে, যে ফিলিস্তিনি শিশু হত্যা হচ্ছে, এটাকে আপনি প্যালেস্টাইনে, এটা আপনি ধর্মের পয়েন্ট অফ ভিউ থেকে অন্য জায়গা থেকেও দেখতে পারেন। সেবারে লেভারেজ কাজে লাগাচ্ছে অবশ্যই, যেটা অন্য কেউ কিন্তু পারে নাই। সব এখন ফ্যাক্ট হচ্ছে কি, এটা আবার অন্য দিক থেকে এটা খুব সহজ মনে হয়, ও এটা করে করছে, কিন্তু ওর মাথায় তো সেই বুদ্ধিটা আসছে, সে তো কাজটা করলো। আরো অনেকগুলো কোম্পানি কিন্তু ছিল, প্রাণের কোলা ড্রিঙ্কস ছিল, এবং আমি রিসেন্টলি খেয়াল করলাম ম্যাক্স কোলা এটা আবার দেখা যাচ্ছে, মাঝখানে দেখাই যেত না, যে লোকাল প্রোডাক্টের প্রতি মানুষের যে প্রবণতা, স্পেশালি বেভারেজে, হ্যাঁ সেটা কিন্তু আবার ফিরে আসছে, মজো দিয়ে কিন্তু এটা শুরু হয়েছে। হ্যাঁ, সো ইটস এ গুড থিং। এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা আবার গুড থিং। আবার এটাও ঠিক মার্কেটিং এর তো অপরচুনিটি, মানে আমি যে রিজনে আছি বা যেখানে আমরা বিজনেস করছি এই দেশে, হ্যাঁ মোজো ডেফিনেটলি এখানে প্রোডাক্ট এভাবে চালাচ্ছে, এটা ডেফিনেটলি তারা একটা অ্যাডভান্টেজ নিচ্ছে। আমি প্রেটি শিওর যে ওরা যদি কখনো ইন্ডিয়াতে যায়, ওরা যদি কখনো মিডল ইস্টে যায়, মিডল ইস্ট না হোক ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে যায়, ওরা তো সেম ক্যাম্পেইন করবে না, ওখানে ধর্ম কাজে লাগবে না। সো ইটস এটা পুরোটাই ডিপেন্ড করে আসলে মার্কেটিংটা, তো যেটা বললাম কাস্টমার অথবা কনজিউমার বেস কি, সে কিভাবে ভাবে, তার কালচার কি, তার চিন্তা কি। ব্র্যান্ড তো আসলে মানুষের মনে থাকে, হ্যাঁ এটা তো মনের ভিতরে মগজে থাকে। হ্যাঁ, তো এই ব্র্যান্ডটাকে মানুষের মনে কি যাচ্ছে ওখানেই তো জায়গাটা করতে হবে। আমি কি রাইট আর রং ভাবে, অনেক ক্ষেত্রে এটা ঠিক না, কিছু ক্ষেত্রে হয়তো আবার এটা মানা উচিত। রাইট, ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলছেন স্যার। এখন আমার যেটা মনে হচ্ছে যে এইখানে মোজো একটা গুড রোল প্লে করছে, যে এই সময়টাতে এই সুযোগটা সে নিছে, এবং তারা বলেছে যে ফিলিস্তিনকে ডোনেট করবে, প্রতিটা সেলে 1 টাকা করে ডোনেট করবে প্রতিটা ইউনিট সেলে। তারপরে আপনার বাংলাদেশের মানুষজন কোক বয়কট করা শুরু করলো, তখন আসলে একটা লোকাল অল্টারনেটিভ দরকার ছিল, ওই সময় মোজো এগিয়ে আসছে। এবং আমার মনে হয়
আপনি যদি কম্পেয়ার করেন যে লোকালি যেসব ব্র্যান্ডগুলোর ব্র্যান্ড ইকুইটি বা টপ অফ দ্য মাইন্ড অ্যাওয়ারনেস বেশি, আমার মনে হয় মোজো এগিয়ে থাকবে বাকিগুলোর চাইতে। দিস কুড বি ওয়ান অফ দ্য রিজন যে বাকিগুলোর চাইতে মোজো আগায় ছিল। সো মোজো এখানে দ্য ফার্স্ট থিং হচ্ছে মোজো এখানে খুব স্মার্ট প্লেটা তো মার্কেটিং এর পয়েন্ট অফ ভিউ খুবই এখানে খেয়াল করতেছি মোজো কিন্তু স্যার আগে থেকেই ম্যাক্স কোলা বা অন্যান্য লোকাল বেভারেজে কিন্তু আপনি যদি লোকাল বেভারেজের র্যাঙ্কিং করেন, র্যাঙ্কিং কিন্তু মোজো আগে থেকেই টপে ছিল। সো আমার মনে হয় এই রোলটা প্লে করতে পারে, এমন না যে আপনি ম্যাক্স কোলা এই সুযোগটা নিয়েছে, কারণ মোজো যেহেতু আগে থেকেই ওদের ব্র্যান্ড ইকুইটি বেশি ছিল লোকালদের মধ্যে, এই কারণে মোজো এই সুযোগটা নিয়েছে, সাথে করে অ্যাড করে দিয়েছে ডোনেশন। ফাইন, মোজো এটা আরো এমফাসাইজ করছে, এটা ফাইন, বাট তারপরও মোজো লোকালদের মধ্যে সব থেকে এগিয়ে ছিল কিনা এটা আসলে ডেটা আমাদের কাছে নাই, বাট আমরা ধারণা করতে পারি। সেটা হইলেও তারা সুযোগটা তারা ভালো মতো ব্যবহার করেছে। কজ ফর এক্সাম্পল আপনি যদি চিন্তা করেন, গত কয়েক বছর ধরে এমজিআই আসতে চাচ্ছে মার্কেটে, ভালো ফ্রেশের যে অ্যাজ এ নিউ কোম্পানি ফ্রেশ নিতে পারতো, তারা নেয় নাই। ফ্রেশ নেয় নাই। তারপরে প্রাণ ইজ ভেরি বিগ, প্রাণ তো খুবই বড়, প্রাণও কিন্তু এই লেভেলে চিন্তা করে নাই, বাট মোজো এভাবে চিন্তা করছে। আর এটা ডেফিনেটলি স্মার্ট মুভ ইন এ সেন্স যে তার ব্র্যান্ডটাকে তোলার জন্য লোকাল কাস্টমারের যেই থটটা, যে পারসেপশনটা, সেটাকে সে ভালো মতোই ব্যবহার করেছে। এই পয়েন্ট অফ ভিউ থেকে ইটস গুড। বাট আবার অন্য আরেকটা যেটা বললাম, কোক আবার এটার সাথে নতুন না, হয়তো বাংলাদেশে নতুন। কোকা কোলা এই চ্যালেঞ্জ বিভিন্ন দেশে তারা ফেস করেছে এবং কিন্তু উঠে এসেছে। আমাদের কাছে ডেটা নাই, কিন্তু স্যার আমি যদি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্সেস আমি দেখছি যে মোজোর ব্র্যান্ড ভিজিবিলিটি এবং সেলফ ভিজিবিলিটি অনেক বেশি। মানে দোকানে গিয়ে আপনি আপনি মোজোকে বেশি দেখছি আমি, রাদার দেন ম্যাক্স কোলা বা অন্যান্য ব্র্যান্ডের চাইতে। মোজোর সেলফ ভিজিবিলিটি আমার কাছে অনেক বেশি। আপনি হয়তো একমত হবেন আমার সাথে। এটা এই রিসেন্ট ওদের এই ক্যাম্পেইনটা, এই যেটা এখন চলছে প্যালেস্টাইনের সাহায্যের, এটার আগে ওরা যেভাবে শুরু করেছিল আমার স্পষ্ট এখনো মনে আছে, যেটা শুরু করেছিল লাইফস্টাইলের বা মানে হ্যাপিনেস কোকের মতোই ব্র্যান্ড পজিশনিং করেছে অন্তরে অন্তরে। আমরা কি মনে আছে কিনা বিভিন্ন ওদের ছিল এই টাইপের অ্যাডভার্টাইজমেন্ট বা এই টাইপের ক্যাম্পেইন কিন্তু কোক অনেক আগে বাংলাদেশে করেছে। হ্যাঁ, এটা হয়তো এখনকার জেনারেশনের যারা, তারা হয়তো দেখেনি, বাট এটা ইউটিউবে গেলেই তারা দেখতে পারবে। টপ ক্লাস মডেলদের নিয়ে করেছে, পরে তারা আসমানে পাখা মেলো অন্তরে। এটা দিয়ে কিন্তু ওই একটা লাইফস্টাইলের সাথে কানেক্ট করার ওভারঅল যে মানে ইয়ুথদের লাইফস্টাইলের সাথে কানেক্ট করা ভালোই ছিল শুরুটা ভেরি সারা ফেলেছিল, বাট মাঝখানে তারা আসলে খুব ভালো ছিল না। এখানে ইম্পর্টেন্ট লার্নিং যেটা, সেটা হচ্ছে মোজো এক্স্যাক্টলি আসলে কি করেছে। মোজো কি তার প্রোডাক্টের টেস্ট চেঞ্জ করেছে? আমার মনে হয় না। টেস্টও চেঞ্জ করে নাই, আমি তো রেগুলার মোজো খাই, টেস্ট করে ব্র্যান্ডের কালারটাও চেঞ্জ করে নাই, ব্র্যান্ডও চেঞ্জ করে নাই। তারপরেও মোজোর এই হঠাৎ করে এই বুম করলো কেন? জাস্ট বারবার বলছি, ভ্যালু ক্রিয়েশন। কনজিউমারের যেটা ডিমান্ড বা কনজিউমার যেখান থেকে চিন্তা করে, সেটা জাস্ট তারা ওই ওয়েতে তারা রেসপন্ড করেছে এবং কনজিউমার সেটাকে অ্যাকসেপ্ট করেছে, এবং এটা থেকে কিন্তু আস্তে আস্তে একটা বেস ক্রিয়েট হচ্ছে। আর এগুলোর সাথে ব্র্যান্ডের প্রতি লয়্যালটি, যেটা নর্মাল এভরিওয়ান নোজ, এই লয়্যালটিটা যদি তারা আস্তে আস্তে ধরে রাখতে পারে, তা যে লয়াল কাস্টমার বিল্ড করতে পারে, সে ডেফিনেটলি আপনি যদি রিটেলারকে 10টা ফ্রিজও দেন এবং 10টা ফ্রিজের কারণে যদি ওই প্রোডাক্ট না চলে, রিটেলার কখনো ওই প্রোডাক্ট রাখবে? এটা কোনো ওই স্পেস আসলে রিটেলার দেওয়ার জায়গাও নাই। বাট রিটেলারকেও এট এ টাইম আপনাকে অ্যাডভান্টেজ তো দিতেই লাগবে, আদারওয়াইজ সে কেন আপনার প্রোডাক্টটা রাখবে? বাট আলটিমেটলি রিটেলাররা সেই প্রোডাক্ট রাখতে পছন্দ করে যে প্রোডাক্টটা কনজিউমার বা কাস্টমার এসে তার কাছে চায়। হ্যাঁ স্যার, এবং একই সাথে আপনি ক্লাসে আমাদেরকে পড়িয়েছিলেন যে রিটেলাররা পুশ করে, ট্রেড মার্কেটিং এ অনেক পুশ করে। হ্যাঁ, যে আপা এটা নেন, কারণ ও বেশি কমিশন পাচ্ছে। সাধারণত কিন্তু এইটা হয়, ট্রেড মার্কেটিং কিন্তু বাংলাদেশে অনেক স্ট্রং। আপনার কাছ থেকে শিখেছিলাম ক্লাসে স্যার, যে ওরা ট্রেড মার্কেটিং এ ফোকাস করে, ট্রেড মার্কেটিং ইনভেস্ট করে, মুদি দোকানদারকে দেয়, কমিশন দেয়, তখন এইটা পুশ করে। তখন এটার একটা ছিল হচ্ছে যে খুব প্রাণের, যেটা একটা হচ্ছে যে পারফেক্টের সাথে তাদের যে ফাইটটা। হ্যাঁ, এখানে একটা বিগ লার্নিং হচ্ছে পারফেক্টের সাথে যখন অ্যালপেনলিবে অথবা সেন্টার ফ্রুট, প্রাণ যখন তাদের এই প্রোডাক্টগুলো আনলো, ম্যাঙ্গো ক্যান্ডি অথবা অন্যান্য জিনিসগুলো ক্যান্ডি, তখন কিন্তু তারা মানে কম্পারেটিভলি যারা রিটেইলার তাদেরকে কিন্তু লাভটা বেশি দিত। সো রিটেলার ইন্টারেস্টেড থাকতো প্রোডাক্টটা সেল করার জন্য। এখন রিটেলার যদি তার শেলফে সামনে ম্যাঙ্গো ক্যান্ডি রেখে দেয়, হ্যাঁ, বা ওই প্রাইস ক্যাটাগরিতে অ্যালপেনলিবেটা না রেখে, তাহলে দেখা যায় যে কাস্টমার ট্রাই করবেই এই জাতীয় প্রোডাক্টগুলো। হ্যাঁ, সো এটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। এখন ব্র্যান্ডিং না মার্কেটিং, তো ওভারঅল ট্রেড অ্যান্ড ব্র্যান্ডিং দুটাই ইম্পর্টেন্ট, পুশ পুল দুটাই করতে হবে। ধরেন আমি এটিএল বিটিএল করে আমি ব্র্যান্ডিং বাড়াচ্ছি, কাস্টমারের টমাতে থাকতেছি, সেক্ষেত্রে আবার ট্রেড মার্কেটিং করে আমি দোকানদারদের দিয়ে পুশ করাচ্ছি আমার প্রোডাক্ট। সো দুই দিক দিয়েই
আস্তে আস্তে 360 যে প্রোডাক্ট আপনার মাথায় আছে প্রোডাক্ট আপনাকে পেতে হবে। হ্যাঁ আপনাকে পেতে হবে। এখন আপনি একটা প্রোডাক্ট ইউজ করতে চান, কিন্তু আপনি রিটেইলারের কাছে বা যে কোনো জায়গায় সেটা যদি প্রোডাক্টটা যদি আপনি না পান, আপনি কয়দিন খুঁজবেন? সেটাই, একদিন আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন না পেলে। সো এটার অ্যাভেলেবিলিটিও ইম্পর্টেন্ট, এটা ডিস্ট্রিবিউশনটাও ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি। এবং আলটিমেটলি রিটেইলার ও কোম্পানির কাছে কিন্তু একজন কাস্টমার। অ্যাবসলিউটলি, হ্যাঁ। তো তাকেও ওই প্রোডাক্টটা বিক্রি করতে ইন্টারেস্টেড থাকতে হবে। ট্রু, এক্স্যাক্টলি। সে যদি ওখান থেকে প্রফিট গেইন করতে না পারে, সে আসলে কষ্ট করে আপনার প্রোডাক্টটা বিক্রি করবে না। হ্যাঁ, সেটাই। সো দুইটাই বেশি ভেরি ইম্পর্টেন্ট স্যার, দুইটাই একটা ভালো ব্যাপার। একটা ওই যখন ওই সময় বলতেছিলাম স্যার, আমার যেমন কিছুদিন আগে এমজিআই এর একজন হেড অফ ব্র্যান্ডের সাথে কথা হচ্ছিল, তো ওই সময় উনি বলতেছিল যে আমরা তো আসলে ডিস্ট্রিবিউশনটা আগে আমরা সাপ্লাই চেইনটা রেডি করি, ডিস্ট্রিবিউশন করে তারপরে আমরা অ্যাডে যাই, এটিএল বিটিএলে যাই, বিল বোর্ডে যাই। তারপরে কারণটা হচ্ছে আপনি তো ওই টেলিভিশনে অ্যাড দিলাম, তখন দোকানে গিয়ে যদি, যেটা বললেন আপনি, দোকানে গিয়ে যদি না পাই তাহলে আমার মধ্যে ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে। এই কারণে দোকানে আগে অ্যাভেলেবেল করে, তারপর ওরা টিভিতে অ্যাড দেয়, তখন বিল বোর্ডে অ্যাড দেয়, যাতে করে দোকানে গিয়ে আমার প্রোডাক্টটা পাওয়া যায়, অ্যাভেলেবিলিটিটা পাওয়া যায়। সো এই জিনিসটাতে আমার যখন আমি স্টাডি করেছি, আমার কাছে খুব অবাক লাগছে যে ট্রেড মার্কেটিংটা যত স্ট্রং, বিশেষ করে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো যে এসে, এটা আমি জানতাম না। তো কাজ করতে গিয়ে দেখলাম যে আসলে এটা একটা ভেরি স্ট্রং রোল প্লে করে স্যার। এখন আমি যদি বলি স্যার, আমি জানি না আপনি ইউরোপ আমেরিকার দেশে কি ট্রেড মার্কেটিং এতটা কাজ করে? সব জায়গাতেই মোরলেস। এখানে দুইটা ফ্যাক্ট হচ্ছে, ওটা তো মার্কেটিং, এখন ট্রেড মার্কেটিং যদি আমরা বলি, এটার সাথে আপনার ডিস্ট্রিবিউশন খুব ক্লোজলি কানেক্টেড। এখন বাংলাদেশ বা আমাদের সাবকন্টিনেন্টে যে রিটেইলারদের মানে ওভারঅল আমার কাছে, আমি শিওরও না, আমি নিশ্চিত না যে আমাদের কোম্পানিগুলোর কাছে রিটেইলারদের একদম মানে 100% ডেটা আছে কিনা। এটা খুব টাফ জব। আজকে একটা দোকান এখানে গজায় যাচ্ছে, কালকে বন্ধ হয়ে যাচ্ছে, 2 দিন পর আরেকটা দোকান হচ্ছে। এত রিটেইলার, এবং এই রিটেইলারদেরকে এত স্ক্যাডারলি ম্যানেজ করা, এটা এত ইজি টাস্ক না। সো বাংলাদেশে যারা এই জায়গায় কাজ করে, আমার ধারণা তারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গাতে কাজ করতে পারবে। এটা আবার আপনি যদি একদম উন্নত বিশ্বে যান, এটা কম্পারেটিভলি সিনারিওটা ডিফারেন্ট। ওখানে রাস্তায় দোকান নাই, রাস্তায় ছোট একজন বড় এরকম মুদি দোকান নাই যে আপনি সবাইকে দিতে হচ্ছে। এই চ্যালেঞ্জটা অনেক কম। আমাকে যদি এখানে রিটেলার ডিল করতে হয়, মানে আমি যতটুকু জানি যে আমাদেরকে যদি একজন রিটেলার, শুধু ঢাকা শহরে যে পরিমাণ রিটেলার আছে, আমার ধারণা বিশ্বের অনেক উন্নত দেশেও, ছোট যদি দেশ হয়, এই পরিমাণ রিটেলার নেই। হ্যাঁ, এবং ওদের যদি রিটেলার থাকেও, ওই রিটেলার এনলিস্টেড, ওরা জানে কখন কিভাবে করতে হবে। কিন্তু আমাদের এখানে কয়টা রিটেলার এনলিস্টেড? ওই যে বললাম, আজকে রিটেলার জন্মাচ্ছে, কালকে একজন নাই, পরশুদিন আরেকজন বিজনেস শুরু করলো। ইটস রিয়েলি টাফ। কিন্তু মোটামুটি একটা ফিগার হচ্ছে 20 লাখ মুদি দোকানের মতো আছে না বাংলাদেশে? এটা এক্স্যাক্টলি আমি বলতে আমি একটু শুনছিলাম একজনের কাছ থেকে, মানে যারা ট্রেড মার্কেটিং এ আছে, এখানে আবার ফ্যাক্ট আছে, এই 20 লাখ বলেন বা যদি 10 লাখও হয় বা 30 লাখও হয়, এদের সবার আবার ক্যাপাসিটি সেম না। অফকোর্স না। আর আপনি একটা উন্নত দেশে হচ্ছে যে এখন যে সুপার শপ যে কনসেপ্ট গুলো আমরা দেখি, ওখানে তো আপনি এই সবার তো ক্যাপাসিটি মোরলেস অনেক বেশি, অনেক কম, এরকম কম্পারেটিভলি কম। আমাদের এখানে আবার সবার ক্যাপাসিটিও সেম না। সো এই জিনিসগুলো চিন্তা করলে এটা টাফ জব, এবং এটা ইজ এ ভেরি গুড ক্যারিয়ার, এখনো পর্যন্ত গুড ক্যারিয়ার। হ্যাঁ, যদি আমাদের এই কোনো একটা কারণে যে মার্কেটিং এ যারা স্টুডেন্ট থাকে, তারা ফার্স্টে চিন্তা করে যে আমি শুরুতে গিয়ে ব্র্যান্ড এস্টাবলিশমেন্টে চলে যাব। বাট বেস্ট থিং হচ্ছে আসলে ব্র্যান্ডে আসার আগে ডেফিনেটলি তার মার্কেট সম্পর্কে আইডিয়া থাকতে হবে, সেলসে আসতে হবে। আমি কারণ এই কথাটার রিজন হচ্ছে, ব্র্যান্ড তো থাকে মানুষের মনে, মানুষকে তো চিনতে হবে। মানুষকে না চিনলে মানুষের মন কিভাবে চিনবেন? আর মানুষের মন যদি না চিনেন, তাহলে আপনি ব্র্যান্ড কিভাবে দাঁড় করাবেন? একটা সুন্দর নাম দিলেন, একটা সুন্দর ট্যাগ দিলেন, একটা সুন্দর লোগো করলেন, তার মানে কিন্তু ব্র্যান্ড না। ওটা হচ্ছে ব্র্যান্ডের আইডেন্টিটি। দ্যাট মিনস হচ্ছে আপনার একটা বাচ্চা হলো, তাকে আসলে আপনি একটা নাম দিলেন। হ্যাঁ, নাম তো সবাই দেয়, এটা একটা আইডেন্টিটি ক্রিয়েট করি আমরা, কিন্তু এই ব্র্যান্ডটা আসলে ব্র্যান্ড হিসেবে সাস্টেইন করবে কিনা, এটা মানুষের মনে আসতে পারবে কিনা, তার জন্য তার অ্যাক্টিভিটিস গুলো তো জরুরি। সো ওই জায়গাটা ফোকাস করাটা বেশি ইম্পর্টেন্ট, রাদার দেন অনেকে ব্র্যান্ড নাম নিয়ে অনেক বেশি প্যাশনেট থাকে, ফাইন, এটা থাকতেই পারে। বাট ব্র্যান্ড নামের থেকে ওভারঅল একটা ব্র্যান্ডকে ডেভেলপ করার জন্য ওভারঅল অপারেশনটা কি হবে, মানে আপনার এই সেলস সম্পর্কে আপনার আইডিয়া থাকাটা আসলে জরুরি। হ্যাঁ, আদারওয়াইজ আপনি খুব ভালো পাবেন না যে আপনার টার্গেট কারা, কাদেরকে টার্গেট করলে ভালো হবে, তারা কিভাবে বিহেভ করে। সেলসম্যানদের একটা মজার ব্যাপার আছে, হচ্ছে সেলসম্যানরা কিন্তু একদম ট্রু কাস্টমারের সাথে কন্ট্যাক্টে থাকে।
কাস্টমার টাচ পয়েন্টে তারাই আগে থাকে। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো ক্যারিয়ার শুরু করতে চাইলে বাংলাদেশে ইভেন ব্র্যান্ডিং দিয়েও শুরু করতে চাইলে সেলস থেকে শুরু করলেই আমার মনে হয় বেটার। এবং আলটিমেটলি দেখা যায় যে সেলসের মানুষই পরে ভালো ব্র্যান্ডে ভালো করে। রাইট ট্রু। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যারা বড় বড় মার্কেটিং টপ পজিশনে আসে তারা কিন্তু সেলস থেকে আসে। অথচ আমি দেশের বাইরে বা অস্ট্রেলিয়াতে দেখছি যারা ধরেন মার্কেটিং এ আসে তারা অ্যাকাউন্টেন্ট ছিল আগে, তারপর অডিটর, ফিনান্স গাই ছিল আগে, এরকম পজিশন থেকে আসে মার্কেটিং। কিন্তু দেখা যায় যে তারা বাংলাদেশে সেলস থেকে উঠে আসে এবং সেলসটাকে অনেকেই কোথাও চাকরি পায় না, কোনো একটা কোম্পানি সেলসে ঢুকে গেছে, যার কোথাও গতি হয় না কোন একটা কোম্পানি সেলসে ঢুকে দেয় এবং মানুষজন খুব একটা নেগলেক্ট করে, আরে ও সেলসে আছে, মনে করে সেলসের লোক হচ্ছে কোন একটা ধান্দা। তো ইউসুফ ইফতি ভাই সম্প্রতি একটা ওয়েব পডকাস্ট চালু করেছে, পডকাস্ট সেলস লিডারশিপ পডকাস্ট নামে, আপনারা শুনে দেখতে পারেন। আমি ইউসুফ ভাইকে আমি খুব পছন্দ করি পার্সোনালি, তার সাথে খুব ভালো সম্পর্ক, সেও আমাকে খুব স্নেহ করেন ছোট ভাই হিসেবে। ইউসুফ ভাই হচ্ছে অ্যাওয়ার্ড উইনিং সেলসম্যান, বাংলাদেশের সেলস কোচ এবং সেলস কনসালটেন্ট। এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট টপ রেটেড সেলস কোচ হচ্ছে ইউসুফ ইফতি ভাই। তো উনি একটা পডকাস্ট লঞ্চ করলো, ওনার বাংলাদেশের বড় বড় কোম্পানির সিইও সিএমও নিয়ে এসে কথা বলে। যেমন বেশিরভাগই বলে যে আমার সেলস থেকে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল, একদম রাস্তায় গিয়ে রাস্তায় হেঁটে হেঁটে আমি আমার প্রোডাক্ট বিক্রি করেছি, আমি আমার কোম্পানির প্রোডাক্ট বিক্রি করেছি, ওইখান থেকে উঠে আসা তারা। তো এদের যে এক্সপিরিয়েন্সটা হয় স্যার, এটা কখনোই সিএমওরা ক্যারিয়ার শুরুতে এসি রুমে বসে কখনোই পাবে না। হ্যাঁ ফাইন, কিন্তু আবার যিনি সিএমও হচ্ছেন দেখা যাচ্ছে যে আসলে ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে আস্তে আস্তে একদিনই তো হচ্ছে, আনলেস উনি ওনার ইনহেরিটেড উনি উত্তরাধিকার সূত্রে পাচ্ছেন, একটা সময় কষ্ট করে তো এখানে আসছেন, সো ডেফিনেটলি উনি জানেন। আর ডিপেন্ড করে যদি কোম্পানিজ গুলো বা অর্গানাইজেশনস গুলো যদি এরকম সিএমও রাখতে না পারে, কোম্পানি বা অর্গানাইজেশনই সাফার করবে। রাইট হ্যাঁ, যেমন বাংলাদেশের যে একজন, আমি কোম্পানির নাম বলবো না, সে তার ওয়ান অফ দ্য বিগেস্ট কোম্পানি ইন বাংলাদেশ, তার ওই কোম্পানির সিইও তার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্র্যান্ড প্রমোটার হিসেবে, তারপরে সে তার 4 থেকে 5 বছর লাগছে সিএমও হইতে। এই যে জার্নিটা, তারপরে ধরেন যারা শুরুতে যেটা করে, এই যেমন ওই যে মিজান স্যারের কাছে একটা ঘটনা শুনেছিলাম, তো তার সে মজা করে বলতেছিল, লং স্টোরি, আমি এটা ফেসবুকে লিখেছিলাম, তো বললো যে এক কোম্পানির সিএমও সে আমাকে ফোন দিয়ে বলে যে স্যার আমি এই প্রবলেমে আছি, আমার সলিউশন দেন। তখন সে বললো আমি তোমাদের ক্লাসে পড়াইছি, আমার তো কাজ শেষ। তখন স্টুডেন্টরা তাকে বলে স্যার এখন আফটার সেল সার্ভিস দিচ্ছেন। তো এখন ওরা আমি কি বলবো, ওর যে কম্পিটিটর ওটা সিএমও আমার স্টুডেন্ট, তো দুইটা জানে যে ও কিভাবে অ্যাটাক করবে, ও কিভাবে অ্যাটাক প্রতিরোধ করবে। তখন আমি ওদেরকে একটা সূত্র শিখাই দিই যে দেখো, একবারেই যদি কিছু না ওয়ে আউট বের করতে পারো, তো 8তলা বিল্ডিং এর এসি রুম থেকে নিচে নামো, তোমার প্রোডাক্ট যেখানে যায় টিজির কাছে গিয়ে যাও, ম্যাস পিপলের কাছে যাও, গ্রামে গঞ্জে গিয়ে বসে থাকো, দেখো ওদের পেন পয়েন্ট কি, কোথায় ওরা প্রবলেম ফেস করতেছে, ওইটা সলিউশন নিয়ে আসো, ওইটা তোমাকে কখনো হতাশ করবে না। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ স্যার আপনার উইদের জন্য। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি স্যার। আমরা শুরুতে আপনার একটা বলেছিলাম যে এই যে ল্যাক অফ যে একটা ব্রিজ বিটুইন ইউনিভার্সিটি কারিকুলাম এবং আমাদের যে প্র্যাকটিক্যাল ফিল্ড, আমি নিজেই এটা অনেক দেখেছি এবং অনেকে আমার সাথে একমত হয়েছেন, যারা ইউনিভার্সিটিতে যখন পড়ে মার্কেটিং এ বিবিএ এমবিএ করে, তারা একরকমটা শিখে, তারা যখন পাশ করে বের হয়ে যায় কোনো একটা কোম্পানিতে গিয়ে কোনো একটা পজিশনে ঢুকে গিয়ে দেখে ডিফারেন্ট অনেক কিছুই তারা রিলেট করতে পারে না। সেক্ষেত্রে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এখানে কয়েকটা পয়েন্ট অফ ভিউ আছে। কয়েকটা পয়েন্ট অফ ভিউর মধ্যে প্রথমটা হচ্ছে যেটা শুরুতে বলেছিলাম, রিলেট করতে পারছে না, কজ এখানে লোকাল কেস থাকলে বা আমরা যখন পড়াই লোকাল এক্সাম্পলস গুলো থাকলে তার জন্য ইজি হয়, ফার্স্ট থিং। সেকেন্ড হচ্ছে, এটা একটু মজা করে বলি, ধরেন আপনি একটা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আপনি কোনো এক জায়গায় জব করতে গেলেন, জব করছেন, ওইখানে গিয়ে আপনার যে বস বা আপনার যে ইমিডিয়েট বস, উনি আবার এগুলো জানেন না। আচ্ছা, হ্যাঁ, উনি আবার হতে পারে যে অনেক ভালো কোম্পানি হবে, সেটা তো ব্যাপার না। হতে পারে যে উনি যেভাবে চালায় বা উনি যেভাবে করতে পছন্দ করে আর আপনি যেটা ভাবেন তার মধ্যে একটা মিসম্যাচ হচ্ছে, বা এই কারণে অনেকের মনে হতে পারে এগুলো আসলে কোনো কাজে লাগে না। এটার আবার উল্টো ফ্যাক্ট হচ্ছে, যারা ভালো ইউনিভার্সিটি থেকে পড়ছে, ভালো সিজিপিএ তে পড়ছে, তারা কেন ভালো জায়গায় সুযোগ পাচ্ছে, একদম যদি কাজ না হয়। বাট এটাকে বেটার করা যায়, বেটার করার জন্য স্পেশালি আমরা মার্কেটিং যখন পড়ি বাংলাদেশে, বা আপনাকে ডেফিনেটলি ধন্যবাদ, কজ আপনি বাংলায় লিখছেন, বাংলায় সবার সাথে শেয়ার করছেন, মানুষের শিখতে পারছে। সো যেটা হয় ওভারঅল একটা দেশ মার্কেটিংটা কিরকম হবে, আমি মার্কেটিং কিভাবে করবো, তার জন্য সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু আসলে এনভায়রনমেন্টটাকে চিনা। আমি কি স্ট্র্যাটেজি ফলো করবো সেটা অনেক পরের হিসাব, আগে আমার এনভায়রনমেন্টটা চিনতে হবে। এখন এনভায়রনমেন্ট গুলোর মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে, এখানে পলিটিক্যাল এলিমেন্ট, টেকনোলজিক্যাল এলিমেন্ট হতে পারে, ন্যাচারাল এনভায়রনমেন্ট হতে পারে, এগুলো সব এনভায়রনমেন্টের পার্ট। সো আমরা যখন বইগুলো পড়ি তখন আমরা আসলে কোন কনটেক্সট থেকে পড়ি,
এখন আমি তো সরাসরি ইউএস এর একজন অথরের বই যখন পড়ছি, এখন উনি কোন কনটেক্সট থেকে বইটা লিখেছেন, যদি এখন সাউথ এশিয়ান এডিশন, ইভেন বাংলাদেশ ইন্ডিয়াতেও অনেক তফাৎ, বাংলাদেশ পাকিস্তান অনেক তফাৎ, যে ওইখানে ভালো করলে এখানে হবে, ব্যাপারটা এরকম না। সো কনটেক্সট গুলো কিন্তু চেঞ্জ হয়। সো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে এনভায়রনমেন্ট গুলোর আসলে গ্যাপটা এমন ভাবে থাকে যে যেই কেসটা বা যেই জিনিসটা হয়তো ইউএস মার্কেটে অথবা ইন্ডিয়ান মার্কেটে অনেক বেশি ভালো করেছে, সেটা বাংলাদেশে নাও করতে পারে। এখন বলবো না যে স্ট্র্যাটেজি ইজ রং, মানে স্ট্র্যাটেজি এই সেন্সে রং, কজ এনভায়রনমেন্ট ওয়াইজ হতে হবে স্ট্র্যাটেজিটা। হ্যাঁ, আপনি বাংলাদেশে যখন থাকবেন, বাংলাদেশে ব্যবসা করবেন, আপনাকে কি পলিটিক্যাল এনভায়রনমেন্টটা বুঝতে হবে না? অফকোর্স পলিটিক্যাল এনভায়রনমেন্টটা বুঝতে হবে। বাংলাদেশে তো আমি ডেফিনেটলি, আমি এটা শুরুতে বলতাম না, আমার সমস্ত স্টুডেন্টকে এখন আমি বলি ওকে ফাইন, একটা কমন কথা হচ্ছে স্যার আমার পলিটিক্স ভালো লাগে না, পলিটিক্স আমি পলিটিক্স প্রজন্ম। হ্যাঁ, বিজনেস যদি করতে চাও, ইভেন ভালো জবও করতে যাও, পলিটিক্স আমাকে বুঝতে হবে বাবা। হ্যাঁ হ্যাঁ, আপনি পলিটিক্স বুঝতে বলতেছে স্যার, অ্যাক্টিভলি করতে বলে নাই কিন্তু। হ্যাঁ, পলিটিক্স বুঝতে হবে ইন এ সেন্স ওয়াই তোমার হচ্ছে তোমার পলিসি কারা মেক করবে, দেশের পলিসি কারা মেক করবে, তুমি কে কার সাথে কি পলিসি মেক করছে, পিছনে কে কলকাঠি নেড়েছে, কেন নেড়েছে, কিভাবে মেক, এই পলিসি কে তৈরি করবে, আইন কি হবে এই পলিসি কি তৈরি করবে। এখন আমি যখন ব্যবসা করবো সবগুলোই তো আমাকে বুঝতে হবে। রাইট, যে পলিসি, যা পলিসি করা হয়েছে সেটা কতটুকু দেশের স্বার্থে, বিজনেসের স্বার্থে বা কতটুকু দলের স্বার্থে, এই ব্যাপারগুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা থাকবে। এটাও বাদ দিলাম, অত দূরে, এটা অনেক দূরের হিসাব, অত দূরে যাওয়ার দরকার নাই। বাংলাদেশকে যদি আমরা চিন্তা করি, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, যে আমাদের স্বাধীনতা থেকে এখন পর্যন্ত অনেকগুলো স্টেজ আমরা পার হয়ে আসছি, এবং এখানে যতবার শাসক চেঞ্জ হয়েছে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এটা খুব কমন বাংলাদেশ, এটা ওয়ার্ল্ডের সব দেশে কমন না। হ্যাঁ, সো একজন বিজনেসম্যানকে টিকে থাকতে হলে বা বিজনেস করতে হলে তো এই অ্যাডাপ্টেশন, যেটা অ্যাডাপ্ট করতে পারতে হবে তো। অ্যাবসলিউটলি ট্রু। হ্যাঁ, সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে হ্যাঁ ফাইন, আমাকে পলিটিক্স করার দরকার নাই, এর সম্পর্কে আমার আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, সেটাই বললাম যে আপনি অ্যাক্টিভলি করতে বলেন নাই, কে কি করলে কি হতে পারে, কোন জায়গা থেকে। হ্যাঁ, এটা আবারও বলছি, এটা এমন ভাবে না যেটা আইনগতভাবে সিদ্ধ না, কোন জায়গা থেকে আমি অ্যাডভান্টেজ। বিজনেসম্যানের কাজই হচ্ছে আসলে প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। সো বিজনেস গ্রাজুয়েট হতে গেলে পলিটিক্স সম্পর্কে জানা তো মাস্ট, আমাদের কনটেক্সটে জানা মাস্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে টেকনোলজি সম্পর্কে জানা মাস্ট, এটা সবার জন্য মাস্ট, ওয়ার্ল্ডের সমস্ত কনটেক্সটে। টেকনোলজি সম্পর্কে অনেক ভালো আইডিয়া নাই, বাট বিজনেস করতে আসলে আমরা যেই জায়গায় ঢুকে গেছি এখন, তো এআই যেভাবে রুল করছে, সারা ওয়ার্ল্ড রুল করছে বলবো না, যেভাবে সবকিছুতে ইন্টিগ্রেটেড হয়ে যাচ্ছে, এটা খুবই কঠিন হয়ে যাবে। টেকনোলজি আসলে ইটস নট লাইক যে একটা চয়েস নাই, টেকনোলজি এখন মাস্ট, এটা পার্ট অফ অল। নো চয়েস। হ্যাঁ, আমি একটা পার্টস রাখি আমার সাথে, এখানে টাকা রাখি, মানি ব্যাগ বলি আমরা, হয়তো আমি একটা জামা কাপড় পরি, টেকনোলজি ইজ লাইক দ্যাট, এটাকে আর কোনোভাবেই এড়ানো যাবে না। এটা জানতে হবে। ন্যাচারাল এনভায়রনমেন্ট সম্পর্কেও জানাটা জরুরি। আপনি যদি আপনার ন্যাচারাল এনভায়রনমেন্ট না জানেন, আপনি যদি এগ্রিকালচার নিয়ে বিজনেস করেন, তাহলে তো আপনি বুঝতে পারবেন না জিনিসটা। সো এই কারণে বলার রিজন হচ্ছে এটা, যে এই কনটেক্সট গুলো বা এই সিচুয়েশন গুলো তো সারা ওয়ার্ল্ড ওয়াইড সেম না, আলাদা আলাদা। রাইট। হ্যাঁ, সো বাংলাদেশে যেহেতু অনেক ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ আমি একটা জিনিস পড়লাম ইউএস এর মার্কেটে এরকম, সেটা বাংলাদেশের মার্কেটে সেম হবে ব্যাপারটা না। মোস্ট অফ দ্য কেসে কাজ করে না। একটা কমন ফ্যাক্ট হচ্ছে বিজনেস কমিউনিকেশন বা অন্য, যেমন আমরা যে বিজনেস কমিউনিকেশনের যে বইটি আমরা পড়ি, যেটা আমরা জানি যে হ্যাঁ ফাইন, ওরা খুব জুনিয়র, যারা একদম এক্সপেরিয়েন্স নাই, একদম ফ্রেশ, তাদেরকে এনকারেজ করা হচ্ছে 1 পৃষ্ঠা সিভি হলে সব থেকে ভালো। 1 পৃষ্ঠা সিভি ওর দেশে ভালো, বাংলাদেশে কিন্তু এটা দ্বিমত আছে। কিন্তু আমি পড়াচ্ছি 1 পৃষ্ঠা সিভি, কিন্তু আমি যখন সিভি দেখি কারা, তখন আমার কাছে মনে হয় 1 পৃষ্ঠা কেন, কি করছে, আর কিছু করো না, আমার তো, আমি তো 10 পৃষ্ঠা সিভি যা, তাকে আমার মনে বেশি যোগ্য। হ্যাঁ, ট্রু। সো এটা ডিপেন্ড করে। সো এই জিনিসটাকে আমার মনে হয় যে লোকাল রাইটারদের আরো বই লেখা উচিত, লোকাল অথরদের আরো বই লেখা উচিত, এগুলো মাথায় রেখে আস্তে আস্তে চেঞ্জেস হবে। এখন তো হচ্ছে, আমি বলবো যে এখন আগের থেকে অনেক বেটার। আপনি কি বই লিখবেন স্যার, বাংলা বই লিখবেন? আমি বই তো আমি শেয়ার করেছিলাম, সে বই একটা তো লেখায় হাত দিয়েছিলাম, ব্র্যান্ড নিয়ে একটা বই, যে খুব কমন বই, মানে খুব কঠিন কিছু না, অনেক বেশি কেস স্টাডি বেস না। বইটা এখনো শেষ করতে পারিনি, ইচ্ছা আছে নেক্সট বইমেলায় যদি নিয়ে আসতে পারি। আপনি আমাকে কিছু আপনার স্ক্রিপ্টে কিছু অংশ পড়তে দিয়েছিলেন, আমার কাছে মনে হয়েছে বইগুলো খুব প্রাঞ্জল ভাষায় লেখা, সহজবোধ্য ভাষায় লেখা, এটা খুব বেশি আমার ইম্পর্টেন্ট আমাদের দেশে। তার কারণ হচ্ছে ওই যারা একটু ধরেন একটু ইন্টেলেকচুয়াল লোকজন, তারা যখন লেখালেখি করে তাদের মধ্যে একটু জ্ঞান জাহির করার প্রবণতা থাকে। সো আপনার বইটা এই প্রবণতা থেকে মুক্ত, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হিউম্যান নেচার স্যার। কিন্তু মানুষজন কিন্তু এত কঠিন কঠিন টার্ম ইউজ করতে পছন্দ করে না। ফেসবুকে আমার একজন ফ্রেন্ড আছে, সে খুবই ভালো একজন প্রফেশনাল
এবং খুব ভালো একজন রাইটার, কিন্তু তার লেখা বেশিরভাগ মানুষ পছন্দ করে না, কারণ সে কঠিন কঠিন জার্গন ইউজ করে, কঠিন কঠিন টার্ম ইউজ করে, যেগুলো পাবলিকের মাথার উপর দিয়েছে। She knows a lot. এটা অন্য কিছু হতে পারে, এটা যে ইচ্ছা করে করে এরকম না, আসলে অভ্যস্ততা হতে পারে। হ্যাঁ, কিন্তু যেটাই হোক অডিয়েন্সের কাছে এটা অডিয়েন্স ফ্রেন্ডলি না বা রিডার ফ্রেন্ডলি না। এটা তার অডিয়েন্সকে সেটা আবার চিন্তা করতে, হ্যাঁ, তার অডিয়েন্সের জন্য এটা আবার ঠিক আছে, কিন্তু ম্যাস পিপল কাছে অ্যাকসেপ্টেন্স একটা জরুরি বিষয়। যেমন আমি বাংলাতে যখন লেখালেখি করেছি, আমার কাছে মনে হয়েছে যে না, আমি একদম সহজবোধ্য ভাষায় লিখবো, ইন্ডাস্ট্রি জার্গন ইউজ করবো না। আমার রিডার তো অবশ্যই, যারা আমার টার্গেট রিডার না, তারাও তাদের কাছেও যেন সহজবোধ্য হয়। এবং আমি দেখলাম যে এরপরে সারা পৃথিবীতেই একটা স্ট্যান্ডার্ড গড়ে উঠছে। যেমন গ্রামারলি কিন্তু একটা সারা পৃথিবীতে ইউজ হয় একটা ইউনিভার্সাল টুলস, যেটা ইংলিশ লেখার জন্য। তো গ্রামারলিতে যেসব টুলসগুলো দেখবেন, যাদেরকে ক্লাস 7-8 একটা বাচ্চা ছেলে বা মেয়ে যদি একটা লেখা পড়া হয়, ওইটাকে তখন ওরা ধরে নেয় যে এটা একটা সহজবোধ্য ভাষায় লেখা। যখন ওরা গ্রেড বাড়তে থাকে, তত বুঝতে হবে যে এটা তত কঠিন লেখা। তো মানে তখন ওরা একটা কেপিআই বা স্ট্যান্ডার্ড বা বেঞ্চমার্ক সেট করে দেয় যে তুমি একজন ভালো রাইটার যখন তোমার একটা 8th গ্রেডের একটা স্টুডেন্ট তোমার লেখা বুঝতে পারবে, দ্যাট মিনস ইউ আর ভেরি গুড রাইটার। তোমার লেখা লিখতে যদি গ্রাজুয়েশন করতে হয়, দ্যাট মিনস ইউ আর ডেফিনেটলি ভেরি গুড রাইটার না। তখন আমার মনে হলো যে এটা আসলে তো ঠিক বলছে ওরা, এটা কিন্তু গ্রামারলি সেট করা রুলস, এবং ওরা যেহেতু করছে অনেক রিসার্চ করেই করছে, রিগার্ডলেস অফ দ্য নিশ অর টার্গেট অডিয়েন্স। একটা গ্লোবালি অডিয়েন্সের কাছে মানে মোটামুটি গড় পড়তায় আপনি যদি মানে এজ এ ভালো রাইটার হিসেবে অ্যাকসেপ্টেন্স পাইতে হয়, এটা 8 to 10 এর বেশি না, মানে 8 থেকে 10ম শ্রেণী পর্যন্ত স্টুডেন্ট যদি আপনার লেখা বুঝতে পারে, নো ম্যাটার কোন টপিক, বরং যত কমপ্লেক্স টপিক আমি যত সহজবোধ্য ভাষায় লিখতে পারবো, আমি তত ভালো রাইটার। এটা একটা স্কিল, ডেফিনেটলি ভেরি গুড স্কিল। আমি গতবারে পডকাস্টে বলতেছিলাম হুমায়ুন আহমেদ এবং জাফর ইকবাল সাহেবের কথা। তো তারাও কিন্তু দুজনেই কিন্তু একজন কেমিস্ট্রি, একজন ফিজিক্স এর মতো ভেরি টাফ টপিকে পিএইচডি করছে। তার মানে তারা যদি কঠিন ভাষায় লিখতে যাইতো, আমার 14 গোষ্ঠী সাধ্য ছিল না ওটার মন মুদ্রা করার। কিন্তু তারা সবার জন্য, বরং হ্যাঁ, এই কারণেই ওনারা এমন সহজবোধ্য ভাষায় লিখছে যেটা একটা মানুষের আজীবন সাধনা করতে হয় এই পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে। ওটা তাদের গড গিফটেড একটা প্রতিভা ছিল, ব্লাডের মধ্যেই ছিল। হ্যাঁ, সো এটা আমি বলি, এটা আমি সবসময় বলি যে তাদেরকে একটা মানে স্পেশাল প্রতিভা ছিল তাদের, যে কঠিন টপিকে, কমপ্লেক্স টপিককে সহজবোধ্য ভাষায় লেখার একটা সহজাত প্রতিভা তার ছিল। যেমন হুমায়ুন আহমেদ তার এক আত্মজীবনীতে কোয়ান্টাম ফিজিক্স নিয়ে এত সুন্দর সহজবোধ্য ভাষায় লিখছে, ক্লাস 5-এর একটা বাচ্চাও বুঝতে পারবে কি নিয়ে। বাট কোয়ান্টাম ফিজিক্স এত কমপ্লেক্স এক টপিক, অনেক ফিজিশিয়ানও, পৃথিবীর অনেক বড় বড় পদার্থবিদদেরও কোয়ান্টাম ফিজিক্স অনেক মাথার উপর দিয়ে গেছে। স্বয়ং আইনস্টাইন কোয়ান্টাম ফিজিক্স বুঝতে অনেক বছর লাগছে। সো যেটা বলছিলাম স্যার, যে আপনার লেখা খুব সহজবোধ্য, প্রাঞ্জল। তো এবারে বইমেলা তো ফেব্রুয়ারির বদলে ডিসেম্বরে আসছে। সো আশা করি ডিসেম্বরে আসছে নাকি, এরকম একটা কথাবার্তা চলতেছে যে ডিসেম্বরে আসবে। তাহলে আমি আসলে আরো প্রেসারে পড়ে গেলেন না একটু? হ্যাঁ, কারণ আমি তো আবার এই বইটা লেখার মাঝখানে আরেক বই লিখে ফেললাম, সো এই কারণে দেরি হয়ে গেল। আচ্ছা, কোন বইটা লিখলেন স্যার? একটু আমি এটার মাঝখানে আবার একটা, এটা যদিও আমার ট্র্যাকের সাথে কানেক্টেড না, একটা আইএলস এর বই লিখে ফেলেছি। ও হ্যাঁ, আপনি আমার সাথে শেয়ার করেছিলেন স্যার আইএলস এর বই। আচ্ছা, আমার এই প্রশ্নটা আমার লিস্টে ছিল। আপনাকে আমি জানি একজন মার্কেটিং এর শিক্ষক হিসেবে, মার্কেটিং এর রিসার্চার হিসেবে আপনার রিসার্চ পেপার আছে অনেকগুলো মার্কেটিং নিয়ে, এই নিয়ে কাস্টমার বিহেভিয়ার অ্যানালজি এগুলো নিয়ে। এবং আমি আপনার আন্ডারে একটা থিসিস পেপার করেছিলাম, আপনি সুপারভাইজার ছিলেন। আমি কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে একটা থিসিস পেপার করেছিলাম। তো আপনি আইএলস নিয়ে কেন বই লিখলেন স্যার? এটা একটা মজার হিস্ট্রি আছে আসলে, এটা তো মার্কেটিং এর সাথে যায় না আসলে। না, এটা যায় না। আইএলস নিয়ে বই লেখার রিজন হচ্ছে, আমি আইএলস এক্সাম যখন দিই, বেশি আগে না, এটা হয়তো 2016-17 এর দিকে। তো ওই সময় যখন দিলাম, তখন দেশের বাইরে হ্যাঁ এরকম প্ল্যান ছিল আর কি। তখন এখন খুব একটা প্রিপেয়ার্ড ছিলাম ব্যাপারটা এরকম না, বাট যেহেতু পড়াশোনার সাথে থাকতাম আমার প্রফেশনের জন্য, সো দেওয়ার পরে যেটা হলো যে ফাইন, আমি সব ব্র্যান্ডেই ভালো আসলো, বাট আমি এক্সপেক্টেড স্কোর করতে পারিনি হচ্ছে রাইটিং এ। আমি খুব কনফিডেন্ট ছিলাম, লিখতে তো আমাকে হয়, আর এটা কি মানে ফাইন। ফার্স্ট টাইম ভাবলাম আচ্ছা এটা হয় নাই, হয়তো দিই, আরেকবার দিলাম, আবার একই ব্যাপার। রাইটিং আমি এক্সপেক্টেড স্কোর বলেই দিই, আমি 6.5 পাচ্ছি, 7 আসতেছে না, কিন্তু আমার ইয়াতে হ্যাঁ আমি চাচ্ছিলাম অ্যাটলিস্ট 7 থাকুক আমার। রিডিং রাইটিং এ আমার 9, 8.5 এগুলো পাচ্ছি আমি, সেখানে আমি রাইটিং এ কেন পাচ্ছি না? সো আমি তখন ভাবলাম লিখলেই হয় হয়তো। দেন তখন আমি আবার করলাম, ফাইন কেন পাচ্ছি না। দেন আমি আমার একজন গুরু ধরলাম, আমি একজনের কাছে শিখলাম, বেশ টাকা পয়সা দিয়ে কিন্তু শিখলাম, মানে 7টা 8টা ক্লাস করলাম ভালো টাকা পয়সা দিয়ে। সে তখন আমাকে আসলে ফুল স্ট্রাকচারটা
মানে 1-to-1 খুব ক্লোজলি বোঝালো যে ওয়াই শুধু ভালো তো লিখলে হবে না, বাট আমি যে এক্সামটা দিচ্ছি এটার একটা রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্ট ওয়াইজ লিখতে হবে। আচ্ছা, দেন ফাইন, সেটা করার পরে আমি আবার আইএলস পড়ানো শুরু করলাম। তখন তোর আইএলস পড়ানোর আবার রিজন আছে। আইএলস এর পিছনে যেহেতু আমি টাকা খরচ করছি, তা আমার ফার্স্ট টার্গেট ছিল টাকাটা তুলে আনতে হবে। এটা কিভাবে তুলে আনা যায়, আইএলস পড়ানো শুরু করি। এভাবে যেহেতু টিচার ছিলাম তো স্টুডেন্ট অনেককেই চিনতাম। আমি পার্সোনালি কয়েকজনকে অ্যাপ্রোচ করছি যারা খুঁজছিল, তারাও তাদের কাছে মনে হয়েছে আই মিন ফাইন, আমাকে শিখলে ভালো করবে। তো এটা ফার্স্টে শুরু করার পরে তার রেফারেল ছিল পুরো। আমি কখনো এটা নিয়ে কাউকে অ্যাড দিতাম না, কাউকে বলতাম না। একজন চলে যেত, ও আরেকজনকে দিয়ে যেত। এবং খুব বেশি স্টুডেন্ট পড়াতাম না, বাট আমার পক্ষে সম্ভব ছিল না। তোমার সাকসেস রেট খুব হাই ছিল এটা। হ্যাঁ, মোটামুটি আমি বলবো যে ভালো। ওরা যে উদ্দেশ্যে সাকসেস রেট ইন এ সেন্স, ওরা যে উদ্দেশ্যে আইএলস করতে এসছে 95% ওইটা সাকসেসফুল। বাট একটা সময় সেটা আমি এটা বন্ধ করে দিই, সময় দিতে পারছিলাম না, একদমই সময় দিতে পারছিলাম না। প্রচুর রিকোয়েস্ট এখনো আসে। ইউনিভার্সিটির পড়ানো প্লাস আপনি আইএলস এর কোচিং সব বিষয় মিলে। আইএলস এর আসলে আমার কখনো ফোকাসই ছিল না। আইএলস এর ওই জিনিসটা বললাম যেটা আমি শিখেছি সেটা আর কি শেয়ার করা বাকিদের সাথে। কম্পারেটিভলি ইয়াংও তো ছিলাম, সো এটা আমার জন্য একটা আর্নিংও ছিল। আবার আইএলস এর জন্য আমি টাকাও খরচ করি, সেটা আমাকে তুলে আনতে হবে। তো আমার মাথায় এটা ছিল মূলত। তারপরে এটা আমি বন্ধ করে দিই, এটা আমি আর কন্টিনিউ করি না। কিন্তু এখনো প্রচুর রিকোয়েস্ট আসে আমার কাছে। সো মানে তখন আমার মাথায় ফ্রেশ আসতো, ওয়াই নট একটা বই লিখে ফেলি। কেউ যদি এখন আমাকে বলে যে হ্যাঁ সময় দিতে পারবো কিনা, এই করি বা এই করতে পারবো কিনা, আমি বইটা দিয়ে দিব। এটা রাইটিং এর উপরে, বই মানে ইবুক না? এটা ইবুক হিসেবেই আনবো আমি। এটা একটা রাইটিং এর উপরে, মানে আইএলস এর যে 4টা মডিউলের একটা মডিউলের উপরে, একটা মডিউলের একটা পার্টের উপরে হচ্ছে শুধু রাইটিং টাস্ক 2 এর উপরে। রাইটিং টাস্ক 2 এর উপরে আপনি আস্তে একটা বই লিখেছেন। যেটাতে একটু মানুষ সিগনিফিকেন্ট একটা পার্ট এটা। হ্যাঁ, আমার মনে হচ্ছে যেই জিনিসটা করে আমি পেরেছি, আমার হয়েছে এবং একাধিকবার হয়েছে, এটা সবার ক্ষেত্রেই হবে। আপনার কি রাইটিং টাস্ক 1 এর উপর আরেকটা বই লেখার ইচ্ছা আছে? এখনো না, ইচ্ছা নাই বললে ভুল হবে। ইচ্ছা আছে, বাট আমি সময়টা বের করতে পারবো কিনা। আচ্ছা, 2 এর চাইতে 1টা একটু কমপ্লেক্স নাকি? না, 2টা ম্যাক্সিমাম মার্কস ক্যারি করে। 2/3 মার্ক। ও, এই কারণে 2 নিয়ে আগে এসে যেটা এসেটাই টাফ। আমি অস্ট্রেলিয়াতে দেখেছি সবাই বেশি ফেল করতো রিডিং এ। ওখানে রিকোয়ারমেন্ট খুব ইজি ছিল, জাস্ট 5 উঠাইতে ঘাম ছুটে যেত। আমি পরীক্ষা দিলাম মনে হয় 5 ডেজের নিয়ে প্র্যাকটিস প্রস্তুতি নিয়ে। তার আবার কি স্যার, জেনারেল মডিউল, একাডেমিকও না, রিকোয়ারমেন্ট মাত্র 5। মানে আপনি যদি চোখ বন্ধ করেও পরীক্ষা দেন এনি গিভেন টাইমে, আপনি 7 তুলতে পারবেন ইজিলি। একটু এফোর্ট দিলে 8-9 তোলা ব্যাপারই না। তো ওই সময়ে আমার ভালো ব্যান্ড স্কোর আসলো, 7 7.5-এর মতো আসলো। তো এইটা আমার কাছে, আমি আরো এক্সপেক্ট করছিলাম যে 8 8.5-এর মতো আসবে। সিন্স আমি এখানে 3-4 বছর ছিলাম অস্ট্রেলিয়াতে, তো আমার স্পিকিং অনেক ভালো স্পিকিং আমি একটু খারাপ করছি। এটা ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ছিল। আমার ইন্টারভিউয়ার ছিল একজন ইসরায়েলি প্রফেসর। হি কোশ্চেন মি অ্যাবাউট মাই বিয়ার্ড ফার্স্ট। প্রথমেই আমাকে প্রশ্ন করছে, আমি একটু ভেবা জায়গা খেয়ে গেছি, এটার জন্য আমি প্রিপেয়ার ছিলাম না। তো এবং অনেক টাকাই ছিল আমার দিকে। আমার মনে হয় আমি মাত্র কত পাইছিলাম, 6.5 পাইছিলাম, 6.5 না 7 পাইছিলাম। যেখানে আমার ইন্টারভিউটা খুবই ভালো হয়েছিল, রিভিউটা খুবই ভালো হয়েছিল। আমি অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট পিক আপ করছি উইথিন 6 মান্থসের ভিতরে। এবং আমি আমার লোকালিটিতে সব বাংলাদেশের মধ্যে ইংলিশ স্পিকিং এ সবচেয়ে ভালো ছিলাম। আমার অনেক ইংলিশ ক্লাসমেট, মানে অস্ট্রেলিয়ান ক্লাসমেট, আমার অ্যাকসেন্ট শুনে বলতো যে, আমাকে জিজ্ঞেস করতো, ডিড ইউ বর্ন হিয়ার? অস্ট্রেলিয়াতে বর্ন করছে কিনা আমাকে জিজ্ঞেস করতো। তো আমি ব্র্যাগিং করতেছি না, আমি বলতেছি যে ও যে আমার সাথে মানে রেসিজম দেখাইছে, লোকটা না দেখাইলেও পারত। তো পরে আমার খুব খারাপ লাগলো যে আমি কখনোই 6.5 না 7 পাইছিলাম মনে হয়, 7। এটা স্পিকিং মানুষ সবচেয়ে বেশি ভালো করতো, যে বাকি মডিউলে মানে সে 3-4 উঠাতে পারে না, স্পিকিং দেখা যেতে 6 আসছে। আমার তো ডেফিনেটলি চেয়ে ভালো আসার কথা ছিল। তো ওই ভদ্রলোকের রেসিজমের শিকার হয়েছে, আমাকে সে কম দিছিল, কিন্তু কোনো কোশ্চেনে সে আমাকে আটকাইতে পারে নাই। খেয়ে আটকানোর অনেক চেষ্টা করছে আমাকে। রিডিং এ খুব ভালোভাবে পার পাইছি, রাইটিংয়েও পার পাইছি। তো সবচেয়ে খারাপ করছিলাম মনে হয় লিসেনিং এ। তার কারণ হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট ছিল, একটা যে মিস করে ফেলছি, এটার কারণে আমার মাথায় ঘুরতে থাকে। এটা যে আমি স্কিপ করে সামনে আগাবো, ওই জিনিসটা হয় নাই আমার ভিতরে। সো এইটার কারণে আমি টাইম করতে পারতেছিলাম না। সো আমার আমার ওইখানে একজন ভদ্রলোক ছিলেন, সে হচ্ছেন তার আইএলস এ সে তার লাইফে 3বার পরীক্ষা দিয়েছে। আমি বলছিলাম আপনাকে ওনার কথাটা, আমার লাইফে দেখা সবচেয়ে ব্রিলিয়েন্ট মানুষ। সে আইএলস এ 9/9 পাইছে 3বারই এক্সামে। বাংলাদেশে 1বার দিছে সে, 2বার অস্ট্রেলিয়াতে দিছে। এবং আইএলস এর সেই ছিল, ব্রিটিশ কাউন্সিলের টিচার ছিল সে। এবং মজার ব্যাপার, সে 4টা মাযহাবের আলেম। সে প্রচুর নিছে। এবং তার বইটার প্রফেসর, তার বাবা মা দুজনেই ছিলেন। অনেক আগে কথা বলছি আমি। সে যখন ইংলিশ বলতো, সে অস্ট্রেলিয়াতে গিয়েছিল সে স্কলারশিপ নিয়ে।
So, আমি আমার পুরো অস্ট্রেলিয়ার লাইফে 8 বছর আমি অস্ট্রেলিয়া ছিলাম, আমি মাত্র একটা মানুষকে দেখছি যে অস্ট্রেলিয়াতে 100% স্কলারশিপ নিয়ে গেছে, and he was the one. তো পরে ওই সময়টাতে ওনার কাছে আমি কিছু টিপস নিতাম আইএলটিএস। তো আমি জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া আমাকে যদি ধরেন ফর এক্সাম্পল রকেট নিয়ে কিছু জিজ্ঞেস করতে বলে যে রকেট কিভাবে লঞ্চ করে ফর এক্সাম্পল, আমি তো বাংলাতেও বলতে পারবো না এটা, আমি তখন কি করবো? তখন সে একটা সুন্দর অ্যান্সার দিয়েছিল, বলে দেখেন ও তো আপনার নলেজ দেখবে না, ও আপনার ইংলিশ স্কিল দেখবে, আপনি যা কিছু একটা বলতে থাকবেন রকেট রিলেটেড কিছু, এক্স্যাক্টলি রকেট সায়েন্স নিয়ে কিছু বলতে হবে না, একটা কনভারসেশনও বুঝে নেবে। এটা আমার একটা ওরিড ছিল, যেটা তো আমাদের নলেজ নাই। সো এখানে নলেজটা ফ্যাক্ট না, আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে এটা তো গ্রামাটিক্যাল বেস কোনো না, এক্সাম না, এটা ল্যাঙ্গুয়েজ বেস, যেটা আরো সহজ। সো তখন ওই ভাইয়াটা যখন ইংলিশ বলতো, দেখেন আমি দেখতাম যে একটা সাদা চামড়ার অস্ট্রেলিয়ানও যদি কি আপনি পাবলিক স্পিকিং দেখতেন, ও কিন্তু এটা কিন্তু মানুষের স্বভাবজাত একটা ব্যাপার যে মানুষ কথা বলার সময়, কারণ সে তো মুখস্থ করে আসে, পাবলিক স্পিকিং আবার একটা ডিফারেন্ট স্কিল। সো স্মুথলি কথা বলা যাচ্ছে অ্যাজ ইফ সে আগে থেকে মুখস্থ করে আসছে, এবং তার ওয়ার্ড চয়েস, প্রনাউন্সিয়েশন খুবই চমৎকার। এবং অনেক ওজিরা বলতো যে মানে এত সুন্দর ইংলিশ স্পিকিং আমরা দেখি নাই, মানে তোমার যে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ মনেই হয় না। সো আমি তার কাছ থেকে অনেক কিছু শিখছি সে ব্যাপারে। সো আমার আরেকটা প্রশ্ন থাকবে স্যার আপনার কাছে, যে আপনি যে বইটা লিখছেন এই বইটার ব্যাপারে আরেকটু বলেন, এই বইটার টার্গেট অডিয়েন্স কারা, আপনি কিভাবে এটা সেল করবেন, আপনার ভিশন কি, ফিউচার প্ল্যান কি, এটা নিয়ে প্রাইস কত রাখবেন, কবে থেকে লঞ্চ করবেন, এই ডিটেলস গুলো একটু বলেন, আমার অডিয়েন্সের অনেকেই হয়তো আপনার বইটা কিনতে আগ্রহী হবে। ফাইন, ফার্স্ট অফ অল যেটা বললাম, এটার শুরু করেছিলাম হচ্ছে খুব স্পেসিফিক, শুরুতে খুব স্পেসিফিক কোনো ইয়ে ছিল না। শুরুতে যারা আমার সাথে যোগাযোগ করতো দেখতাম যে অনেকে যোগাযোগ করতো, এবং ওদেরকে আসলে এমন হয় যে রিলেটিভস যোগাযোগ করে ওনাকে হয়তো আমার একটু সময় দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে সরাসরি ওনাকে বলতে পারছি না, আমি এতটুকু সময় আসলে ম্যানেজ করতে পারছি না, বা আমার জন্য কঠিন হবে, টাফ হয়ে যাবে। সো এই কারণে বই লেখার চিন্তাটা ফার্স্ট মাথায় আসলো। কেউ যদি এখন আমার কাছে আসে, বলবো ঠিক আছে ফাইন, বইটা নিয়ে বুক রাইটিং এর জন্য এটা তোমার বই, তুমি এখান থেকে হেল্প পাবা, তারপর তোমার কোনো কোয়েশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি। গ্রেট, প্রি রেকর্ডেড কোর্সের মতো। এটার পরে যেটা হচ্ছে, তারপরে যেটা দেখলাম ইনিশিয়ালি একদম, যদি আমাকে জিজ্ঞেস করে যে টার্গেট কারা, টার্গেট হচ্ছে যারা 6.5 পর্যন্ত ভালো মতো আসে, বাট 6.5টাকে ক্রস করতে পারছে না, যারা 7.5 আসতে পারছে না। ইট ডাজন্ট মিন যে 8-9, বাট জাস্ট 7.5, মানে মিনিমাম 7 সে পাবে, মিনিমাম 7, কিন্তু 6.5 এর ক্যাপাবিলিটিটা থাকতে হবে, 6.5 সে আসতে পারে। ও আচ্ছা আচ্ছা, মানে তার জন্য 7 আর 7.5 ইকুয়ালি, যদি স্ট্রাকচার গুলো ফলো করলে ফাইন। 6.5 পর্যন্ত আসা মানে তার কিছু স্পেসিফিক অবশ্যই কিছু জিনিস তার মধ্যে আছে যেগুলো রিকোয়ারমেন্ট হিসেবে থাকে। আর পাশাপাশি অন্যরা পড়লে যে এর থেকে কম পড়লে যে জানবে না সেটা না, সেও জানবে, সেও নিজেকে ভাবে ডেভেলপ করতে পারে। আর বইটা ইবুক হিসেবে রাখছি, পাবলিশড বুক হিসেবে আনছি না। ইটস রিজন হচ্ছে পাবলিশড বুক হিসেবে বইটার দাম অনেক বেড়ে যাবে, বাট আমি যেভাবে চাই মানুষ, এবং অ্যাভেইলেবিলিটিও কমে যাবে বইটা মানুষ, আমি চাই হচ্ছে আমি একটা ক্যারেক্টার ডিজাইন করেছি, হ্যাঁ, এবং ফুল বইটাতে ইনস্ট্রাকশন গুলো বা এই সাজেশন গুলো শেয়ার করেছে ক্যারেক্টারের নাম হচ্ছে প্রফেসর ম্যাভরিক। আচ্ছা, এবং প্রফেসর ম্যাভরিক সবকিছু শেয়ার করছে। সো এখানে যদি একটু কালার না থাকে, একটু কালারফুল না হয়, তাহলে একটু রিডার বোর ফিল করতে পারে। সো ওয়াই তো আমি চাই মানুষ এভাবেই পড়ুক। এখন যদি আমি এবারটাকে প্রিন্ট দিয়ে নিয়ে আসতে চাই, প্রিন্ট করতে অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে, সবাই মানে অনেক ইচ্ছা থাকলে তো এফোর্ড করতে পারবে না। আর প্রাইস আমি এটার 250 টাকার বেশি কোনোভাবেই রাখবো না, 250 হয়তো কমই রাখবো কিছুটা, কারণ আমি চাই যার দরকার বইটা সে যেন এটাকে এফোর্ড করতে পারে এবং বইটা যেন তার কাজে লাগে। বিকজ আলটিমেটলি আই বিলিভ যে কাজে লাগবে যাদের, স্পেশালি যে আমি যে কারণে মিস করেছি, এটা আসলে আমার জার্নি। বইটার মধ্যে আমি যেগুলো লিখেছি এটা আমার জার্নি, আমি লিখেছি যে আমার প্রবলেম কোথায় ছিল, আমি কেন পাইনি। এটা বইটা পড়লেই মানুষজন বুঝতে পারবে যে এটাই কারণ হচ্ছে যে আমি নিজে ভুক্তভোগী, আমি তো জানি যে হোয়াট মিস্টেকস মানে আই মেড। আর কি ইউএসপি আছে আপনার বইয়ের স্যার? এটা একটা ফাইন, এটা ফার্স্ট যে বুঝতে একটু সুবিধা, দুটো স্ট্রাকচার দেওয়া আছে। এখন আইএলটিএস এর লেখা যে একদম খুব স্ট্রাকচারড ওয়েতে লিখবে, পুরোটা ইংলিশে লেখা নাকি বাংলাতেও আছে? না, এটা দুটা ভার্সনই আছে, বাট ফার্স্টে আমি বাংলাটাই নিয়ে আসবো, বাংলায় এক্সপ্লেইন করা, আর এসএস তো সব ইংলিশেই লেখা, মানে এক্সাম্পল গুলো ইংলিশে, বাংলাটা এক্সাম্পল সব ইংলিশে, স্ট্রাকচার গুলো ইংলিশে, কিন্তু তার এক্সপ্লেনেশনটা হচ্ছে বাংলায়। আচ্ছা, সো এটা বোঝার জন্য যেন, রিডারদের বোঝার জন্য যেন সহজ হয়। হ্যাঁ, মূলত যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে, আইএলটিএস যাদের জন্য মাস, তাদেরকে মাথায় রেখেই বইটা লেখা। এবং দুটা স্ট্রাকচার আছে বইটাতে,
আপনার এই পডকাস্টে যখন অন এয়ারে আসবে আমার মনে হয় এর মধ্যেই লঞ্চ হয়ে যাবে। যদি লঞ্চ হয়ে যায় আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দিব, ফাইন, তারা যদি আগ্রহী থাকে ওখান থেকে কিনতে পারবে। সো কাইন্ড অফ ইউ। আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন স্যার, মার্কেটিং এর দুনিয়া এআই দ্বারা কিভাবে প্রভাবিত হবে, মানে এআইটা কিভাবে শেপ করবে মার্কেটিং এর দুনিয়াকে? এআই মার্কেটিং এর মূল কাজ কিন্তু আমরা বারবার বলছি যে মানে একদম থিওরিটিক্যালি না, নরমালি মার্কেটিং এর মূল কাজ তো ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু ক্রিয়েট করা হচ্ছে কনজিউমারের জন্য, কাস্টমারের জন্য। আমি আরেকটু স্পেসিফিকলি প্রশ্নটা করি স্যার, ধরেন অনেকেই বলছে যে মার্কেটিং এর অনেক জব থাকবে না এআই এর ফলে, এই বিষয়ে আপনি কি ভাবছেন, আপনার মতামত কি এবং আপনার মতামতের পক্ষে যুক্তি কি? অনেকগুলো জবস থাকবে না, অনেক কিছু চেঞ্জ হবে কিন্তু কাজগুলো হয়তো হবে, বাট চেঞ্জ হবে। এখন ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এ আমরা যেটা দেখি, গ্রাফিক্সে যারা কাজ করে, এডিটিং এ যারা কাজ করে, তো আপনি এগুলো কানেক্টেড ডিজিটাল মার্কেটিং এর যে ওভারঅল ইয়েটার সাথে, এগুলো চেঞ্জ হবে। হ্যাঁ, এগুলো কন্টেন্টে যারা কাজ করে, কপিতে যারা কাজ করেন, এখন এগুলো চেঞ্জ হবে ইন এ সেন্স। এখন চ্যাট জিপিটি আছে, আরো অনেকগুলো মানে জেনারেটিভ এআই আছে, যে কাজগুলো আরো খুব দ্রুত হয়ে যাবে। বাট এটা একদিক দিয়ে চেঞ্জ হবে, আবার অনেক নতুন নতুন জিনিসও উঠে আসবে। সো আজকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আবারও আমাদের পডকাস্টে আসার জন্য। আপনার কাছ থেকে আমি আবারও অনেক কিছু শিখেছি এবং আমার ধারণা আমার অডিয়েন্স অনেক ভ্যালু পেয়েছে। তো আপনারা জানি না স্যারের কাছ থেকে কতটুকু স্যারের কথাগুলো এনজয় করেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে স্যারের কাছে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে করতে পারেন, আমি স্যারের কাছে পৌঁছে দিব এবং স্যারকে নিয়ে আমরা ইনশাল্লাহ আবারও আরেকটা পডকাস্ট আরেকটা এপিসোড করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। সো তাহলে স্যার আজকে আমরা এখানেই শেষ করছি। তো আপনাদের সাথে আবারও আমার দেখা হবে অন্য কোনো পডকাস্টে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।